এই, তোর সারাদিন মেয়েদের সাথে চ্যাটিং করা ছাড়া কিছু কাজ নাই নাকি রে শালা? কি করব বল ভাই? হ্যাঁ, একটা গপ তো পাচ্ছি না আর। আব্বেস সালা, তুই পাবিও না। দেখ ভাই, উপকার করতে না পারলে কারোর অপকার করিস না। ও তাই, চল ভাই, তোকে একটা ফেভার দিচ্ছি আজ। ওকে, কি বল? নাইম সেলিমের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো ও যে মেয়েটার সাথে চ্যাটিং করছে ওই মেয়েটা ওকে লিখেছে। জি, আমি তো শুনছি। আরও রিপ্লাই দিয়েছে। আমার মনের গিটারের টোনটার শব্দ শুনতে পাচ্ছ? শালা, সেলিম ভালোই ফ্লাটিং চালিয়েছে। দেখ ওর কিভাবে সর্বনাশটা আমি করি। ভাই, যে মেয়েটার সাথে তুই চ্যাটিং করছিস ওকে মাত্র একটা কথা বললেই ইমপ্রেসড হয়ে যাবে। শুধু আমি যা বলছি তাই লেখ। ভাইরে, এটা বলার সাথে সাথেই সেলিম নাইমের উপর ঝাঁপিয়ে পড়ল আর তার পিঠে হাত বোলাতে বোলাতে বলল, বল ভাই, বল, প্লিজ ভাই বল। আমি তো জানি, আমি তো জানি তো তুই ফ্লার্টিং মাস্টার। তোর কথাতে যে কেউ ইমপ্রেস হয়ে যাবে। জি, এটা ঠিক, নাইম অনেক ফ্লাটিং করে আর কিছু মেয়ে তাতে ইমপ্রেসও হয়, কিন্তু সেলিমের তো চ্যাট করা বন্ধ করতে হবে। বলে না, বন্ধু মানে শত্রু। দেখুন তাহলে পাঠক ভাইরা, আপনারাও। হ্যাঁ ভাই, লেখ যে। এই, তুমি কি জানো আমার সবটাই তোমার? সাথে সাথেই সেলিম টাইপিং করে সেন্ড করে দিয়ে। বাই নেক্সট। আব্বে শালা ওয়েট, রিপ্লাই তো আগেই আসুক। সাথে সাথে রিপ্লাই এলো আর মেয়েটা লিখেছে, তা কি কি শুনি? বাই বাই, রিপ্লাই আসছে, এবার কি বলবো? লেখ যে আমার মন প্রাণ জীবন, আর ওটাও শুধু তোমার জন্যই। সেলিম নাইমের কথায় তাড়াতাড়ি টাইপিং করে সেন্ড করে দিল। সেলিমও ওয়ার্ডটা শুনে একটু হেসেই সেন্ড করলো। নাইম একটু ফ্লার্ট এভাবেই করে। মেয়েটা এবার রিপ্লাই দিল, কি? ওটা মানে? সেলিমে বা নাইমের হাত ধরে। ভাই ভাই ভাই, মেয়ে তো রেগে গেছে, কি রিপ্লাই দেবো রে? নাইম মুখ চেপে হাসতে হাসতে, বলো যে তুমি যেটা ভাবছো সেটাই। ভাইরে, এটা যখনই সেন্ড করলো তার কিছুক্ষণ পরেই সেলিম ভাই ওই মেয়েটার ব্লক লিস্টের একটা অংশে জায়গা করে নিল। নাইম এবার সেলিমের দিকে তাকিয়ে প্রচুর হাসছে মুখ চেপে। যদি মুখ খুলে হাসে সেলিম ওকে মেরে বালিচাপা দিয়ে দিবে। সেলিম নাইমের দিকে একভাবে রেগে তাকিয়ে আছে। সে অনেক কষ্টে হাসি থামিয়ে, চল ভাই, তোকে চা খাইয়ে আনি। তুই আমার সাথে কোনো কথাই বলবি না সালা, তোর জন্য আমার এই জন্য মিঙ্গেল হওয়া হবে না। ওরে শালা, তুমি নিজে মিঙ্গেল হবা আমাকে সিঙ্গেল রেখে? এটা তো কখনো হতে পারে না। আচ্ছা নাইম, তুই তো গল্প লিখিস, তোর সাথে কথা বলার জন্য অনেক মেয়ে তো অপেক্ষা করে, আবার তুই ফ্ল্যাটিং সাগরের মাস্টার। সালা, মেয়েদের তুই তো পাম দিয়ে পুরো ফুলিয়ে দিস। দেখ, ফ্লার্টিং করাটা আমার কাছে কোনো ব্যাপার না, আর মেয়ে পটানোটাও আর মেয়ে পটানোটাও। তবে নিজের মনের মতো মেয়ে পেলে নিশ্চয়ই তার সাথে রিলেশনে যাব, তাকে অনেক ভালোবাসবো। ও আচ্ছা, তা বল তোর কেমন মেয়ে পছন্দ? থাক না ভাই, নিজের শর্তগুলো অন্যের উপর চাপিয়ে লাভ কি? সেলিম নাইমের মাথায় একটা মেরে, তুইও না, সে একটা পোলা যার কথার আগে করার কিছুই বোঝার ক্ষমতা নেই। হা হা হা। আব্বে শালা, চল শীতলের দোকানে একটু চায়ের কাপে চুমুক আর ঠোঁটে সিগারেটের সোয়াগ নিয়ে আসি। ওকে মামা। এবার শীতলের দোকানে গিয়ে বসলো। তারা গেলেই চা সিগারেট তাদের হাতে তুলে দেয়, তবে সেটা ধারের খাতায় নগদ টাকা দিয়ে। বাঙালির একতরফা অনুভূতি চা। চায়ের কাপে চুমুক রাখতেই যেন মনে হয় কিছু টেনশন ক্ষণিক সময়ের জন্য দূরে গিয়ে কোথাও বাসা বাঁধল। চলেন নাইমের পরিচয়টা আপনাদের দিয়েই ফেলি। নাইম পড়াশোনার নামে তো গোল্লা, আর সেলিম হলো তার মামাতো ভাই। নাইম রাস্তার ধারে দাঁড়িয়ে এক হাতে চায়ের কাপ আর এক হাতে সিগারেট ধরে দাঁড়িয়ে আছে, পাশে সেলিমও আছে। সে চারিদিকে তাকাচ্ছে আর দেখছে কেউ আসছে কিনা। ভাইরে, এক হাতে সিগারেট আর জানিয়ে রাস্তার পাশেই দাঁড়িয়ে যদি তার আব্বু জানতে পারে তার তো খবর আছে। হঠাৎ তার সামনে স্কুটি নিয়ে একটা মেয়ে এসে দাঁড়ালো, কাঁধে ব্যাগ আর মাথায় হেলমেট, আর তার দিকে হাত বাড়িয়ে, একটা চিপসের প্যাকেট প্লিজ। ও ভাই, নাইম তো শুনেই অবাক। মেয়েটা কাকে বলছে? সেলিম নাইমের পাশে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে হি হি করে। মেয়েটা বলল, উফ, প্লিজ দেন না ভাইয়া, জলদিতে আছি তো। ভাই রে ভাই, কথাটা শুনলেই তো গা পিত্তি জ্বলে যায়। আচ্ছা, আপনারাই বলেন তো, আজকালের যে কোনো মেয়েরা ছেলেদের দেখলেই কেন ভাইয়া বানিয়ে দেয়? কেন তাদের বাসায় ভাইয়া নাই? আর না থাকলে তাদের আম্মু আব্বুকে বলুক। নাইম তার রাগী চোখ নিয়ে মেয়েটার দিকে কটাক্ষ দৃষ্টিতে তাকিয়ে, ওয়েট, তোর মজা দেখাচ্ছি ফকিন্নি। ওয়েট বাবু। উফ, তুমি এত জলদি করছো কেন বাবু? ওয়েট, আমি আনছি তো। সাথে সাথে মেয়েটা স্কুটি থেকে নেমে,
এই বাবু মানে? আর কি নাইমের বুকে ধাক্কা দিয়ে। ও হ্যালো, বুকে কেন হাত দিচ্ছেন? তো কি করবেন, হাত দিচ্ছি তো। দেখুন, বুকে হাত দেওয়ার মাত্র আমার গফের সাহস আছে। আর আপনাকে তো আমার গপ বানানো তো দূরের কথা, আপনি আমার বাসার কাজের বুয়া হওয়াতেও চান্স পাবেন না। কি? ওই কুত্তা, তুই আমার বাবু বললি কেন? ওই, আপনি আমাকে ভাইয়া বললেন কেন? আমার আব্বুর কি সম্পত্তির ভাণ্ডার আছে যে আপনাদের মতো 100-200 মেয়ে প্রতিদিন আমারে ভাইয়া বলবে আর তাদের আমার আব্বু সম্পত্তি লিখে দিবে? আর যদি এতই ভাইয়া বানানোর শখ নিজের আব্বু আম্মুকে বলেন, ঠিক তারা 10 মাস 10 দিন পর আপনাকে সুখবর দেখে। ভাইরে, মেয়েটা এবার তেড়ে নাইমের দিকে আসছে। আর হঠাৎ মেয়েটা হেলমেটটা খুলে ফেলতেই এটা তো তার ক্রাশ। তাকে দেখে নাইম পাগল হয়ে যাচ্ছে। ঠোঁটের নিচে কালো তিল আর গালে টোল গজদাঁত। ভাইরে, সবগুলো একসাথে। এই মেয়েরে তো যে কেউ দেখে ক্রাশ খাবে। মেয়েটার মায়াবী মুখটা পুরোই রেগে লাল টকটকে হয়ে গেছে। উফ, লুকটা এমন দিচ্ছে যেন নাইমের হৃদয়টাকে ঝলসে ফেলবে এক্ষুনি। উফ, একবার শুধু ওকে একটা হাত করতে চাই সে। তাহলে হয়তো এখন যে মনেতে তার আগুন জ্বলছে সেটা হয়তো নিভবে। নাইম এতক্ষণ ওর থেকে দূরে ছিল, বাট এখন ওর মায়াবী রূপের একটু ছোঁয়া লাগাতে চায় তার বুকের বাম পাশে। নাইম আরো কাছে যেতেই ও আবার তার বুকে হাত দিয়ে ধাক্কা মারা শুরু করলো। ভাইরে, নাইমের হার্টবিট এখন খুব জোরে চলছে। সে মেয়েটার দিকে তাকিয়েই আছে। উফ আল্লাহ, একটা মেয়ে এতটা মায়াবী কিভাবে রে ভাই, কিভাবে? আল্লাহ কি তাদের ঘুমোতে দিবে না? নাইম নিজের অজান্তেই বলল। আমার ঘুম কেড়ে নেওয়া পড়ি। কি? উফ, পুরাই আগুন। কি? সরি, কিছু না। মেয়েটা এখনো নাইমের বুকে হাত রেখে আছে। সে থমকে যেতেই ও হাত সরিয়ে। ইডিয়েট বখাটে! এই বখাটে ছেলেটার মন জ্বালিয়ে যাবেন না প্লিজ। মন কেন তোকে জ্বালিয়ে দেব, জানিস তো। আপনার মন সাগরে যদি আগুনও থাকে আমি তাতেও ঝাঁপ দিতে রাজি। ফালতু পোলা। এটা বলে স্কুটিতে চাপতেই নাইম ছুটে গেল ওই মেয়ের কাছে। সে এবার বাম হাতের ব্রেকটা চেপে ধরে। সরি, আমার ওভাবে রিয়েক্ট করাটা ঠিক হয়নি। হাত সরান স্কুটি থেকে। আপনাদের মতো ফালতু পোলাদের সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না, আমাকে যেতে দিন। আপনি না হয় চলে যাবেন, বাট আমার হার্টবিট তো এখনই অফ হয়ে যাবে আমার। কেন? আপনাকে দেখার পরই যেন আমি কেমন একটা আরেক নতুন অক্সিজেনের সন্ধান পেয়েছি। সে অক্সিজেন না পেলে আমি তো পুরাই মারা যাব। আর সে অক্সিজেন হলো আপনি। মেয়েটার হাতে নাইম হালকা টাচ করে। উফ সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। সাথে সাথেই মেয়েটা। আমাকে যেতে দিন। ওকে দেব, বাট আমার অক্সিজেন পাওয়ার একটা রাস্তা করে দেন। মেয়েটা রাগ কমিয়ে মুখে হাত দিয়ে একটু মুচকি হাসে। পাগল নাকি? হুম, এতক্ষণ ছিলাম না, তবে আপনাকে দেখার পরই আপনার গড়া রূপকথার রাজ্যতে প্রবেশ করে আমি পাগল হয়ে গেছি। আপনি তো বেশ ভালো কথা বলতে পারেন। আরে, এগুলো আপনার কথা মনে হয়? এগুলো তো আমার মনের এক একটা ফিলিংস। তাই? জি। সাইড থেকে সেলিম। ফিলিংস না চাই, সব ফ্ল্যাট করা ধান্দা। সেলিম এটা বলতেই নাইমোর দিকে একটা রাগী লুক দিল আর একটা ইটের দিকে তাকিয়ে। দেখেছো তো, একেবারে ফাটিয়ে দেব তোমার মাথা। চুপ শালা। মেয়েটা শোনার সাথে সাথে। ও কি বলেছে? আরে না না না, আমি তোকে চিনি না। পাগল ছাগল মানুষ কথা বলতে পারে না, দেখছেন না কেমন তখন ছাগলের মতো ম্যামে করছিল। গিয়ে সোজা আমার কাছে এসে। ভাই, এভাবে আর ফ্ল্যাট করিস না। অলরেডি তো 3টে গার্লফ্রেন্ড আছে, আর কটা বানাবি? হাই আল্লাহ, 3টা? যার কপালে একটাও গপ আজ পর্যন্ত জুটেনি তার কপালে কিনা 3টা? ভাই, গপ জুটেনি তো কি হয়েছে, এই মেয়ের কাছে এখনই একটা। ফ্লার্টিং বাস, ছি, ফালতু। এটা বলেই মেয়েটা চলে গেল। নাইম গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর সেলিম হাসছে তাকে দেখে। নাইম এবার তার পাশে পড়ে থাকা ইটের টুকরো তুলে। তোকে আজ আমি মেরেই ফেলবো, দেখ। সেলিম ভয়ে দৌড় দিল। নাইম চিৎকার করে বলল। আসিস শীতলের দোকানে, তোকে আমি হালাল করবো রে ইবলিশ শালা, একটাও গপ বানাতে দেয় না। পিলিং চ্যাট। পরের দিন কলেজে গেল নাইম। ক্লাসরুমে ঢুকতেই তোর সে পুরাই সারপ্রাইজ। ওই মেয়ে এখানে কি করে? সে তো পুরাই ফাইসা গেছে রে। এর আগে সে কখনো মেয়েটাকে দেখেনি। আরে ভাই, এই ক্লাসরুমটার কোন দিকে কি থাকে আজ পর্যন্ত সেটাই জেনে উঠতে পারেনি নাইম, কারণ সে হলো লাস্ট বেঞ্চের ফার্স্ট স্টুডেন্ট। মেয়েটা নাইমের দিকেই তাকাচ্ছে।
আর সে মুখ লুকোনোর চেষ্টা করলো। মেয়েটা খুব রাগী লুক দিচ্ছে, তার মানে মেয়েটা তাদের ক্লাসেরই স্টুডেন্ট। মেয়েটা এবার হেসে হেসে নাইমের দিকে আসছে। তার মনে এখন একটা জিনিসই চোখে ভাসছে, এসে ফেসে গেছে। মেয়েটা কাছে এসে দাঁড়াতেই নাইম মাথা নিচু করে মুখ লুকিয়ে হাত বাড়িয়ে। হাই, আমি নাইম। আবারও মেয়েটা নাইমের গালে একটা 440 ভোল্টের ছ্যাঁকা দিল। সে এবারে প্রচুর রেগে গেল। সাথে সাথে ওই মেয়েটাকে তার কোলে বসিয়ে ওর বুকে মাথা রেখে খুব জোরে চেপে ধরে আছে। ভাইরে, পুরাই জোস একটা মোমেন্ট। কাল থেকে যে আগুন জ্বলছিল এই মনে সব নিভে গেল। নাইম মেয়েটার বুকের মাঝে একটা দীর্ঘশ্বাস ফেলে। উফ, এই অক্সিজেনটাকে পার্মানেন্ট হিসাবে পেতে চাই। সারা ক্লাসরুমের পোলাপাইন তাদের দিকেই দেখছে। মেয়েটা এবার নাইমকে জোর করে ছাড়িয়ে রেগে কান্না করতে করতে ক্লাসরুমের বাইরে চলে গেল। সে একটু খোঁজ নিতেই জানতে পারলো মেয়েটার নাম নাইমা, আর যেমন দেখতে তেমন পড়াশোনাতেও খুব ভালো। তবে বেশি কারোর সাথে কথা বলে না, যাকে বলে ভাবওয়ালি। তবে মেয়েটার মধ্যে একটা আলাদা মায়া আছে। ও যখন তার দিকে তাকিয়েছিল, নাইম ওর দুই চোখের মায়াতেই হারিয়ে গিয়েছিল কিছুক্ষণ। ওকে নিয়ে কল্পনার দেশে পাড়ি দিয়েছিল। নাইম এখন ক্যান্টিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন গোতাচ্ছে। ঠিক তখনই নাইমা পেছন থেকে এসে তার মন মতো নাইমের পিঠে কিল ঘুষিয়ে দিয়ে রাগী লুক দিয়ে জিভ বের করে একটা আঙ্গুল দেখিয়ে এটা বলেই চলে যাচ্ছে। নাইম সাথে সাথেই তার দু চোখে হাত দিয়ে চিৎকার করে, আসেন এখনই। আমি চোখ বন্ধ করলাম। তবে একটা কথা, আমায় মারার আগে আমার শেষ ইচ্ছা থাকবে আপনার কিউট ভয়েসে একটা ভালোবাসি কথাটা শোনার। এটা রেগে ওর একটা পা তুলে। অনেক সুন্দর জুতা তো। আচ্ছা, কাল আপনার জন্য আরেক জোড়া এনে দেব। আর কোনো কথা না বলে চলে গেল। একবারও ফিরেও তাকালো না। উফ, নাইমের মনটা ঘায়েল করে দিয়ে চলে গেল। এই কিছু সময় বুকের বাম পাশটা খুব চিনচিন করছে। নাইমা এক পলক নাইমের চোখের সামনে থেকে চলে যাওয়াতে মনটা চিৎকার করে বলতে চাইছে, নাইম, এই সেই তোর ভালোবাসা যাকে পাওয়ার জন্য আজ 20টা বছর তোকে সিঙ্গেল রাখছি, অন্য মেয়েদের দিকে যেতে দেইনি। নাইম, তোকে চান্স দিলাম এই মেয়েরে তোর মনে একটা কোঠরে তুলে রাখার। পারিস তো তোর ভালোবাসা এই মনের কোঠরে রাখ। কলেজ থেকে এবার বাসায় চলে এলো। সোজা রুমে গিয়ে বিছানায় উঠে গেল। ভাইরে, ওর শুধুই ওই মেয়েটার কথাই মনে পড়ছে, মানে নাইমার। নাইমা তার কল্পনা জগতে প্রধান চরিত্র হিসেবে এখন প্রাধান্য পাচ্ছে। নাইমার ওই রাগী ভয়েস, তার দিকে তাকানো মায়াবী দৃষ্টি, বারবার ওকে আরো বেশি করে মন পেতে চাইছে। মনটা যেন ও বারে বলে উঠছে। মনেতে খুব ব্যথা হচ্ছে। এই ব্যথার মেডিসিন শুধুমাত্র নাইমার এতটুকু ভয়েস। নাইম বালিশে মুখ গুজে নাইমার খেয়ালে হারিয়ে গেল। কখন যে আম্মু এসে রুমে তাকে ডাকাডাকি করছে সে বুঝতেই পারেনি। এই নাইম, চুপ করে আছি। এই নাইম, শুনতে পাচ্ছিস না? এখনো চুপ করে আছি। এই নাইম, কানে কথা যায় না না কি রে? এখনো চুপ করে আছি। উফ আল্লাহ, এই পোলাটা আমায় পুরাই পাগল করে দেবে। এখন আবার কিসের জন্য রাগ অভিমান করলি শুনি? চুপ করে আছি। কিরে, শুনতে পাচ্ছিস না? এবার আম্মু রেগে তার কাছে এসে তাকে নাড়িয়ে, এই যে নবাব পুত্র, শুনতে পাচ্ছেন না নাকি? যেমন বাপ তেমন তার পোলা, কই রে? নাইম এবার চিংড়ি মাছের মতো তিড়িং করে লাফিয়ে। জি আম্মু, বলো বলো। নাইমের এমন রিয়াক্ট করা দেখে আম্মু কিছুটা ভয় পেয়ে গেল। সাথে সাথেই তার কপালে গালে হাত দিয়ে, কি হয়েছে তোর? শরীর খারাপ নয় তো? কই, জ্বর তো নেই এতটুকুও? কিছু না আম্মু। আম্মু এবার রেগে, কি হয়েছে বল? আম্মুর রাগ দেখানো স্বাভাবিক, কারণ সে মেডিসিন খাওয়ার ভয়ে শরীর খারাপ হলে কাউকেই জানায় না। সে আম্মুর হাতে হাত রেখে, আম্মু তুমি থামো তো, আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। ঠিক আছে তো, কলেজ থেকে এসে খাবার খাসনি কেন? উফ আল্লাহ, এত কৈফিয়ত। না না, মানে আম্মু তোমায় দেখতে পাইনি তো। দেখতে পাসনি মানে? টেবিলে তো খাবার রাখা ছিল, আর আমাকে ডাকতে কি কষ্ট হয়েছিল নাকি? অন্যদিন তো কলেজ থেকে এসে পুরো বাসায় মাথায় তুলে নিস চিৎকার করে করে। উফ আল্লাহ, চলো। আম্মু নাইমকে পাগল বানাই দেবে যতক্ষণ না খেতে যাচ্ছে। খাওয়ার টেবিলে বসলো। আম্মু খাবার বেড়ে দিল। এবার ভাত যখনই সে গালে তুলতে যাবে তখনই তাদের বাসার বাঘ আসলো। আরে বাঘ মানে তার আব্বু, আর তার কাছে এখন আব্বু বাঘ, কারণ আব্বুর পকেট থেকে আজ 500 টাকা মেরে দিয়েছে। আব্বু চিৎকার করে, নাইমের আম্মু ওই বাটপাটটা কই?
আম্মু চিৎকার করে। হয়েছেটা কি বলো তো? হয়েছেটা কি মানে? জানো আজ আমার পকেট থেকে 500 টাকা কেটেছে। নাইম মাথা নিচু করে বসে আছে, কোনো খাবার মুখে না তুলে। আম্মুর সাথে সাথে, এই নাইম, তুই টাকা নিয়েছিস? ভাইরে, আব্বু মনে হয় এতক্ষণ তার দিকে খেয়াল করেনি। এবার তার দিকে খেয়াল করতেই আব্বু তেড়ে তার দিকে আসছে। হায় আল্লাহ, আজ আর ভাত খাওয়া লাগবে না। জুতার বাড়ি খেয়েই হয়তো আজ মন প্রাণ সবটা ভরে যাবে রে। এই যে বাটপার, চোর, আমার টাকা কোথায়? ভাইরে, আব্বুর জুতার বাড়ি থেকে বাঁচার উপায় বার করা লাগবে, নয়তো নাইমের পিঠে ছাল তুলে উনি চামড়ার জুতো বানাবেন। আইডিয়া, কিসের টাকা আব্বু? নাইম এমন করে বলল যেন সে কিছুই জানে না, ভাজা মাছটাও উল্টে খেতে পারে না। আব্বু আরো রেগে গিয়ে, কিসের টাকা মানে? জি আব্বু, কিসের টাকা বলো তো? এই যে নাইমের আম্মু, দেখেছো তোমার পোলার কথা কি? হ্যাঁ, আমার বাসাতে এত বড় একটা চোর আছে, তাহলে কি আর আমার বাসায় কোনো চোর আসে? আম্মু আব্বুর দিকে আঙ্গুল তুলে, এই তোমায় আর একবার বলে দিচ্ছি, এটাই লাস্ট বার, আমার পোলারে চোর বলবে না। কি করবে? হ্যাঁ, কি করবে বলো তো তুমি? তোমার জন্য আজ পোলারটা এত আশকারা পেয়েছে। ভাইরে শুরু হয়ে গেল আব্বু আম্মুর ঝগড়া। আমি বাম হাতটা গালে রেখে একবার আম্মুর দিকে আর একবার আব্বুর দিকে তাকাচ্ছি। আমি তো জানি আমি কে, আমি সবটা সামলে নেব, না পারলে তো আম্মু আছেই। আমার আম্মুর সর্বদা জয় হয়, আজও এই যুদ্ধেও হবে। পৃথিবীতে এমন কোনো পুরুষ হয়তো খুবই কম আছে যারা কোনো মেয়ে মানুষের সাথে ঝগড়ায় পাল্লা দিয়ে জিততে পেরেছে। আম্মু এবার আমার মাথায় হাত বুলিয়ে, দেখেছো পোলাটার অবস্থা কি? ওকে দেখে কি বোঝা যায় ও টাকা চুরি করবে? হ্যাঁ তাই তো, আমার মতো বাপ বলে ওকে এখনো খাওয়াচ্ছি, অন্য কেউ হলে কবে বাসা থেকে দূর করে দিত। আম্মু আরও রেগে, এই বেশি বকো না তো, জানো তো তোমায় বিয়েটা করায় ভুল হয়েছে আমার। সেদিন যদি এই ভুলটা তুমি না করতে, আজও আমি এমন অশান্তিতে থাকতাম না। এ এসেছে রে, কে রে? আমায় যখন দেখতে গিয়েছিলে তখন কি বলেছিলে বলো তো, আমাকে রানী করে রাখবে? রেখেছি তো। তোমার কখনো ভাত কাপড়ের অভাব দিয়েছি কি? ছাই ছাই, ওগুলো তো কাজের বুয়াকেও দেয়, যেমনটা আমায় দিছো। আব্বু আমার দিকে কটাক্ষ নজরে তাকাতেই ভাইরে আমার বুকটা ধড়াস করে উঠল। দেখি আব্বু রেগে, এই ঝগড়া যত মূল কারণ হলো নাইম, তুই। দেখিস একদিন সব ছেড়ে চলে যাব। থাকিস খুব তুই আর তোর কদর করা আম্মুকে নিয়ে। আম্মু চিৎকার করে। হ্যাঁ দেখে নিও পারি কিনা। আব্বু আবারও, ভাত বেড়ে দাও, খেয়েই বেরিয়ে যাচ্ছি। আসো খাওয়াবো বেশ ভালো করে। এখানে আর এক মুহূর্ত থাকা নাইমের জন্য ঠিক নয়, তাই সে মানে মানে কিছু ভাত মুখে তুলে এই হাতটা ধুয়ে চুপচাপ রুমে চলে এলো। সে এখনো শুনতে পাচ্ছে আম্মু আব্বুর ঝগড়া থামেনি। কিছুক্ষণ পর দেখলো সব থেমে গেল। আব্বু আম্মু এমনই, একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু এই যে নাইমের জন্য তাদের ঝগড়া। দেখলেন তো, এই ঝগড়া হচ্ছে আবার এই সব মিটিয়ে নেবে। আব্বু আম্মুর অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজে কেউ যে একে অপরকে ভালোবাসে সেটা সে নিজের আব্বু আম্মুকে দেখেই বুঝেছে। তাদের নাইম চোখের মণি, খুব আদরের পোলা, তাই তাকে খুব বেশি চাপ দিয়ে কথা বলতে পারে না। একটু বিকাল হতেই নাইম রুম থেকে মোবাইল নিয়ে চুপি চুপি বাইরে যাবে, ঠিক তখনই আব্বুর ডাক। আল্লাহ গো, যেখানে বাঘের ভয় আর সেখানেই সন্ধে হয়। এই নাইম, এদিকে শোন। নাইম কাছে গিয়ে আমতা আমতা করে, জি আব্বু বলো। আমার 500 টাকাটা দিয়ে যান আপনি। নাইম হেসে হেসে, বললাম না আমি, কিসের 500 টাকা? আব্বু কটাক্ষ চোখে চুপি চুপি, বলছি জুতার বাড়ি খাবি কি? নিয়েছিস তো বল। এ বাবা, আমি কখন বললাম আমি টাকা নেইনি? আমি তো নিয়েছি, কিন্তু ওই 500 টাকাটা কিসের টাকা সেটাই তো জিজ্ঞাসা করছি। আব্বু এবার পুরাই রেগে তার চুলের মুঠি ধরতেই, আব্বু আব্বু, মারলে কিন্তু খুব খারাপ হবে, কিন্তু বলে দিচ্ছি। মানে কি? তোকে মারবো না তো কি পূজা করবো নাকি? দেখো আব্বু, আমাকে মারলে কিন্তু আম্মুর কানে কথাটা চলে যাবে। কি কথা? ওই যে পরশুদিন পাশের বাসার আন্টিকে তুমি বারান্দা থেকে চোখ টিপাটিপি করে সিঙ্গেল দিচ্ছিলে। আব্বু এবার আমতা আমতা করে, দূর, কি যা তা বলিস? যা যা বাবা, কোথায় যাচ্ছিলি যা। এই সময় আব্বুর কাছে ঝাড়ার। আব্বু, আমার 1000 টাকা লাগবে। আব্বু ভ্রুকুচকে, টাকা লাগবে মানে? লাগবে মানে লাগবে, না দিলে দিতে হবে না। আমি তাহলে যাই আম্মুর কাছে। এটা বলার সাথে সাথে আব্বু টাকা বের করে দিল। আব্বুর মুখে এখন বিষণ্ণতা ছাপ। নাইম, এতগুলো টাকা আমার কাছ থেকে নিয়ে নিলি, তোর এতটুকু মায়া নেই আমার উপর?
নাইম এবার বাসা থেকে বের হতেই অবাক, আর তার হার্টবিট বেড়ে গেল। এখানে নাইমা কি করে, তাও আবার তার বাসার সামনে? হায় আল্লাহ, নাইমা কি তার বাসার ঠিকানা নিয়ে বাসায় বিচার দিতে আসছে নাকি? আল্লাহ গো, এটা যদি তার আম্মু জানতে পারে, তার সবজি কাটা বটি দিয়ে তাকে আস্ত কেটে ফেলবে, কারণ আম্মু তাকে অনেক বিশ্বাস করে। নাইম লুকিয়ে গেল নাইমাকে দেখে। হায় আল্লাহ, নাইম মাঝে মাঝেই নাইমার দিকে তাকাচ্ছে, আর কেমন যেন হারিয়ে যাচ্ছে বারে বারে। হার্টবিট বাড়ছে ধীরে ধীরে। সে জানি না ওকে দেখে ভয় পেয়ে নাকি ওর একটা বার চোখের সামনে পেয়ে। মেয়েটা আজ একটা নীল ড্রেস পরেছে, আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক লাগিয়েছে, আর চোখেতে হালকা কাজল। দেখলো ফোন বের করে কাকে যেন ফোন দিল, আর মিটিমিটি হেসে কথা বলছে। হাই, নাইমার গালে টোল পড়া দেখে নাইমের মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে। ওর কাছে যেতে অধীর আগ্রহে নাইমা মনে হয় তাকে স্বাগত জানাচ্ছে। মনে হচ্ছে নাইম পৃথিবীকে তার সামনে পেয়েছে আজ। সে দেখলো নাইমা এবার স্কুটি স্টার্ট দিয়ে চলে যেতে লাগলো। ভাইরে, মনে হচ্ছে তার মনেতে নাইমা ভালোবাসার তীর মেরে চলে গেল। সে বুকে হাত দিয়ে ওর যাওয়া দেখছে, মনটা বারে বারে কেঁপে উঠেছে। ওর যাওয়া দেখে সাথে লোমকূপগুলো দাঁড়িয়ে যাচ্ছে নাইমের। আবার দেখলো স্কুটি থামালো নাইমা কিছু দূর গিয়ে। নাইম এবার ছুটে ওর কাছে গিয়েই নাইম দেখলো নাইমা এবার স্কুটি স্টার্ট দিয়ে চলে যেতে লাগলো। ভাইরে, মনে হচ্ছে তার মনেতে নাইমা ভালোবাসার তীর মেরে চলে গেল। সে বুকে হাত দিয়ে ওর যাওয়া দেখছে, মনটা বারে বারে কেঁপে উঠছে ওর যাওয়া দেখে। সাথে লোমকূপগুলো আবার দেখলো স্কুটি থামালো নাইমা কিছু দূর গিয়ে। নাইম এবার ছুটে ওর কাছে গিয়েই হাই, এনি প্রবলেম? এটা বলেই নাইম ওর স্কুটির এটা ওটা নাড়তে লাগলো। হি হি করে হাসছে। সে এমনিতেই অনেক লাজুক প্রকৃতির। একটা কথা বলার চান্স নিল আর কি, নাইমার রেগে তার দিকে তাকিয়ে। এই, আপনি এখানে কেন? আমি তো আপনার ছায়া, সো আপনি যেখানে আমিও সেখানে। এই, আপনার লজ্জা নেই আমাকে এইভাবে ফলো করছেন? নিজের ড্রিমকে ফলো করেন, কাজে দেবে। জি, আমি তো আমার ড্রিমকেই ফলো করতেছি, আর আমার ড্রিম তো আপনাকে পাওয়া। উফ আল্লাহ, সেই এক কথা কেন? এই সরেন। জি, সরব তো। আগে আপনার মনটা আমার হাতে রাখুন, তারপর আমি সরব। ও হ্যালো, আমার মনটা এতটা সস্তা না যে কারোর হাতে তুলে দেব। জানি তো, আপনার মনটা অনেক দামি, যে কারোকে দেবেন না। ওকে, হাতে নাই দেন, তবে আমার এই হৃদয়ের কোঠায় তো দিতে পারেন। মেয়েটা রাগ আর সামলাতে না পেরে নিজেই হালকা হাসি দিয়ে। উফ আল্লাহ, আপনি এমন কেন বলুন তো? আমাকে ফলোই বা করছেন কেন? জি, আমি এমনই। এর আগে তো আপনার থেকে কোনো মায়াবী পরীকে দেখিনি। আপনাকে দেখতেই কেমন জানি না, আমার বুকের ভেতরে বাজা সুর বেরিয়ে এসে আমায় বলল, এত মায়াবী পরীকে ছেড়ে দিলে তুই আর কখনো পাবি না। এখন তুই এটাই ভাবতে পারিস যে তোর কোনো লটারি লেগে গেছে। নাইমা মুখে হাত দিয়ে হাসতে হাসতে। এই বাজে কেন বকেন? আর হ্যাঁ, ফ্লার্টিং অফ করেন, আমার ভালো লাগে না এইসব। ইস, আপনাকে দেখে তো আমার মুখে কোনো ফ্লার্টিং। আসলে তো আপনাকে আমি এখনই আমার প্রেমে ফেলতে পারলাম, কিন্তু মজা তো সেখানেই যেখানে আমি আমার মনের কথা শুনিয়ে আপনাকে আমার প্রেমে ফেলতে পারবো। ইম্পসিবল, আমি কিছুতেই এইসব বিশ্বাস করি না। ও তাই? তা কেন শুনি? একটা ফুল ততক্ষণই সুন্দর লাগে যতক্ষণ না সে মুচড়ে পড়ছে। নাইমা হেসে হেসে। জানেন তো, একটা ফুল মুচড়ে পড়ার আগে হাজারো মানুষকে সুগন্ধ দিয়ে যায়, আর যে একবার সেই ফুলে সে অনুভূতি ভালোবাসা অনুভব করতে পারবে, সে কখনো ভুলতে পারবে না। নাইমা একটু হালকা মুচকি হেসে। তাই? নাইমা, আপনার এই হাসিটা আমার খুব প্রিয়। প্লিজ কখনো এই হাসিটা অফ করবেন না। ফুল খুব তখনই সুন্দর দেখায় যখন সে তার পাপড়ি মেলে, আর আপনাকে হাসলে পুরাই ডিভাইন দেখায়। নাইমা আবারও হেসে। তাই নাকি? জি, আর হ্যাঁ, আরেকটা কথা। কি? আপনি কি ক্রিম খান না মাখেন? অবভিয়াসলি মাখি, কেন বলুন তো? তাহলে আপনি এত কিউট কেমন ভাই, কেমনে? নাইমা এবার হো হো করে হাসা শুরু করে দিল। কিছুক্ষণ পর হাসি থামিয়ে। উফ, আপনি থামবেন এবার? আপনাকে দেখলে কেমন জানি না, আমার থামতে ইচ্ছেই করে না। তাই? এই ভাড়া কবে দিবেন শুনি? আজ তো 2 দিন হয়ে গেল। উফ, মোট ভাড়া 200 টাকা। নাইমা চারিপাশে তাকিয়ে। জি, আমাকে বলছেন? জি, আপনাকেই। নাইমা কিছুটা ভোরকে গিয়ে। মানে আমার আবার কিসের ভাড়া? ওরে বাটপার, আমার মনেতে আজ 2 দিন আছো, তার ভাড়া কে দিবে শুনি?
নাইম এবার মুখ বাঁকিয়ে। বাজে কথা, আমি কেন থাকতে যাব? উফ, যদি আপনাকে আমার মনটা দেখাতে পারতাম তাহলে বুঝতেন। তাই? ভাইরে, নাইম শুধু ওর দিকেই এখন তাকিয়ে আছে। মনে হচ্ছে ও রূপসাগরে ভেসে যাবে। ওর দুটো চোখ যতবার পলক ফেলছে তার থেকে দ্বিগুণ বেগে নাইমের হার্টবিট চলছে। যদি একবার এই মায়াবী পরীটা তার বুকে হাত রাখে তাহলে সব কষ্ট চলে যাবে। নাইমের ওভাবে তাকানো দেখে ও হ্যালো মিস্টার। নাইম ওর কোমর ধরে ওকে নিজের বুকে আনার চেষ্টা করতেই ও নাইমের বুকে হাত দিল। আর ওর হাত নাইমের বুকের বাম পাশে পড়তেই কেমন যেন একটা শান্তি ফিল করলো সে নাইমাকে কিছুক্ষণ এভাবেই জড়িয়ে ধরে ওর চোখের দিকে তাকিয়ে। থ্যাঙ্কস। নাইমাও কেমন যেন হয়ে গেছে ওকে জড়িয়ে ধরতেই। ওর হাত পা কাঁপছে আর নাইমাও তার দিকে তাকিয়ে রয়েছে। নাইম ওকে ছেড়ে দিতেই সে তাড়াতাড়ি স্কুটিতে উঠে গেল আর স্টার্ট দিয়েই বেরিয়ে গেল। আর যাওয়ার আগে পেছন ফিরে নাইমের দিকে প্রথম রাগে লোকে তাকিয়ে চলে গেল। সন্ধ্যের দিকে বাসায় বসে আছে রুমে। কিছু ভালো লাগছে না, মোবাইল গোতাতেও এখন বিরক্ত লাগছে, যেটাতে নাইম সব সময় এক্সপার্ট। দেওয়ালে মাথা রেখে ওপর দিকে তাকিয়ে তাকিয়ে নাইমার কথা ভেবেই চলেছে সে। যত চাইছে অন্য চিন্তা মাথায় আনতে ততবারই মনে একটা ছবিই ভেসে আসছে, সেটা হলো নাইমার। কখন যে আম্মু নাইমের পাশে এসে বসে আছে সে তা এতটুকুও বুঝতে পারেনি। নাইম মাঝে মাঝে চুপি চুপি বলেই যাচ্ছে, মানতে চাইছে না রে, তোকে ছাড়া এই মনটা। বারে বারে এক কথা বলছে নাইম। তা আম্মু শুনতে পেয়ে নাইমকে নাড়িয়ে, এই নাইম, কি যাতা বকছিস? সাথে সাথেই তার হুঁশ ফিরে যেতেই সে আম্মুর দিকে তাকিয়েই মোবাইলটা হাতে নিয়ে টিপাটিপি শুরু করে দিল। সে আম্মুর দিকে আর ঘুরেও তাকালো না। যদি আম্মু তাকে আবারও জিজ্ঞাসা করে কি জবাব দিবে? এই নাইম, কি বললাম কানে যায়নি? নাইম একটু মেজাজ দেখিয়ে, না যাইনি। তুমি এখানে কি করো শুনি? নাইমের মেজাজ দেখানোর কারণ যাতে আম্মু তাকে আর কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা না করে। আম্মু একটু চিৎকার করে, তাই এত মেজাজ দেখানোর কি আছে শুনি? এই মেজাজ সহ্য করার জন্যই কি তোকে গর্ভে জন্ম দিয়েছিলাম? নাইম আম্মুর দিকেই হিহি করে হেসে আম্মুকে জড়িয়ে ধরল। আম্মু এমন কথা তখনই বলে যখন একটু মনে কষ্ট পায় তার জন্য। নাইম জড়িয়ে ধরতেই, এই আমাকে একদম ধরবি না। কেন? তুমি তো আমার সুইট আম্মু, তোমায় ছাড়া কাকে ধরবো শুনি? না, আমি তোর আম্মু না। উফ, আল্লাহ মাফ করো আমায়। আমি আর কখনো রাগ দেখাবো না। হ্যাঁ হ্যাঁ, এখনই এত মেজাজ দেখাচ্ছিস, যখন বউ নিয়ে আসবি তখন এই বৃদ্ধ আব্বুটাকে আরও মেজাজ দেখাবি। জানি তো সারাক্ষণ তোর আব্বু সহ্য করি, এখন আবার তোরও সহ্য করতে হচ্ছে। ভাবতাম বাপের মতো পোলাটা হবে না, কিন্তু না, রক্ত কথা বলে তো। আমি আর থাকবো না এই বাসায়, আমি আজই চলে যাব। নাইম হেসে হেসে, আহা আম্মু, এখন তো সন্ধ্যা, কাল আমি বাস স্টপে দিয়ে আসবো। আম্মু শুনে রেগে গেল। তা কেন বলবি হারামজাদা? দেখবো আমি চলে গেলে কেউ প্রতিদিন রান্না করে খাওয়ায় নাকি? কেন? আব্বুর আবার একটা বিয়ে দেব? এটা শোনা মাত্রই নাইম কানে হাত দিয়ে, খুব ফাজিল হয়েছিস তাই না? আহ 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 আম্মু ছাড়ো তো, লাগছে তো খুব। না, ছাড়বো না। ওই বুড়োটা তো আমাকে ভালোবাসলই না, আর তুই তো আমার গর্ভের সন্তান, তুইও আমার সাথে এমন করলি। নাইম শুনে না, অনেকেই তার আম্মুর কাছে এই ডায়লগটা রোজ শুনে। অবশ্য নাইম তো দিনে অনেকবার। সে আম্মুকে খুব জোরে জড়িয়ে ধরে। আম্মু, আমি তোমায় অনেক ভালোবাসি, হয়েছে খুশি এবার? আপনাদের জন্য এত কষ্ট করি, গল্প লিখি, আর আপনারা 2 মিনিট সময় নিয়ে লাইক আর কমেন্ট করতে পারেন না। এই পর্বে যদি 300+ লাইক কমেন্ট না আসে, আমি নেক্সট পর্ব আপলোড করব না। আম্মু দেখি এখন খুশি হয়ে তার কপালে একটা চুমু এঁকে তার কপালে হাত দিয়ে, তুই ছাড়া আমাদের দুজনের কে আছে বল? তুই এভাবে কথা বললে তোর আব্বু আমি দুজনেই কষ্ট পাই রে। জানিস তো রোজ তোর জন্য একটাই চিন্তা হয়, তুই এখন এমন করছিস, না করছিস পড়াশোনা, না করলে কোনো জবের খোঁজ, তোর ভবিষ্যৎ কি হবে? সাথে সাথে আব্বু কোথা থেকে হাজির হয়ে, তোমার পোলা একটা আস্ত বাদর হবে। আর আম্মুর সাথে সাথে, এই তুমি আমাদের মাঝে কেন আসছো বলো তো? কেন মানে? পোলাটা কি তোমার একার নাকি? জি, আমার একার। এই নিয়ে চিৎকার চেঁচামেচি আবার শুরু হয়ে গেল। এক সময় নাইম বিরক্ত হয়ে চিৎকার করে। চুপ। আব্বু আম্মু থেমে গেল। নাইম রাগ দেখিয়ে,
এখনই যে যার রুমে যাও। যার যদি তোমরা দুজনে আবার ঝগড়া শুরু করছো, আমি কিন্তু আজই বাসা ছেড়ে কলেজের হোস্টেলে চলে যাব। আম্মু আব্বু নাইমের রাগ দেখে যে যার মতো চলে গেল। দিনের মাথায় সারাক্ষণ শুধু ঝগড়া। কার ভালো লাগে বলুন তো? রাতে ডিনার করে ঘুমোবার আগে মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুকে ঢুকলো। সে জানে কেউ মেসেজ করার মতো নেই। আর এদিকে শত শত নোটিফিকেশন। একটু নিউজ ফিডে ঘুরছে। হঠাৎ অ্যাড ফ্রেন্ড লিস্টের প্রথমেই একজন নাইমা নামের মেয়েকে পেল। প্রোফাইলে যেতেই দেখল ধুর ব্যাং, প্রোফাইল লক। বেচারার সে একটা কথা ভেবেই পায় না যে সব মেয়েরা প্রোফাইল লক দিয়ে রাখে কেন? তারা কি বাসায় লুঙ্গি পরে নাকি? তবুও তার মন তো আর মানতেই চাইছে না। ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েই দিল। কিছুক্ষণ পর টুং করে একটা নোটিফিকেশন এলো, নাইমা ইসলাম অ্যাকসেপ্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। এবারও আইডিতে ঢুকলো। বেশি কিছু পোস্ট নেই, তাই মেসেজ করতেও ভয় লাগছে। এই কারণেই কোনো মেয়ে কোনো দিন তাকে রিপ্লাই দেয়নি। তবুও বুকের পাঁজর মজবুত করে একটা মেসেজ সেন্ড করেই দিল। ওই ময়দা সুন্দরী, প্রোফাইল দেখে ক্রাশ খাইছি, দেন এবার কিছু টাকা। মেয়েটার সাথে সাথে ওই হ্যালো ময়দা সুন্দরী মানে? আর টাকা কিসের শুনি? ময়দা মানে মেকআপ, আপনি জানেন না? আর টাকা কিসের মানে ক্রাশ খাইছি রে। ওই শোনেন, মেকআপ মানে মেকআপ, আর আমি কি ক্রাশ খাইতে বলছি নাকি? জি বলেন নাই, তবু কি করব বলেন? আপনি তো প্রোফাইলটা এত সুন্দরভাবে সাজিয়ে রাখছেন যে কেউ ক্রাশ খাবে তো। ওই আমাকে চেনেন? জি চিনি। তা কিভাবে শুনি? আপনার ফেবু ফ্রেন্ড লিস্ট হাইড আছে। আপনার লাস্ট পোস্টে 233টা লাইক আসছে, তাতে লাভ রিয়্যাক্ট 108টা, লাইক রিয়্যাক্ট 110টা, আর ওয়াও রিয়্যাক্ট 15টা। আপনি দেখছি তো পাহারাদারদের মতো কাজ করা আরম্ভ করেছেন। কারোর মনের পাহারাদার হতে চেয়েছি কিন্তু পারি নাই। কেন? কারণ তাকে এখনও তো দেখার সুযোগই হয়নি। আহা, খুব কষ্ট, বলেন। জি, তবে একবার আর কিউট মায়াবী মুখটার দেখা পেলে হয়তো এই মনের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যেত। তা কে সেই মেয়ে? সে কোনো মেয়ে নয়, সে আমার কল্পনা রাজ্যের একমাত্র পরী, যাকে রানী বানাতে চাই। সত্যিটা কে সেই পরি শুনি? ভাইরে, মেয়ে ফাঁসছে। যদি একবার নাইম পিক নিতে পারে তো কনফার্ম হয়ে যাবে এই সেই নাইমা কিনা। ইস, আপনি নিজেই জানেন না? আমি কিভাবে জানবো আপনার পরি কে? আমার পরী তো সেই, যার সাথে এখন আমি টেক্সট করতেছি। মেয়েটা রেগে গিয়ে কিছু রাগের ইমোজি সেন্ড করলো। এই যে পরী, এত রেগে যাবেন না। পরীরা তো আবার রেগে গেলে তাদের জাদুকাঠি দিয়ে অভিশাপ দিয়ে দেয়। দেখুন, আমার এখনও বিয়ে হয়নি। আমার স্বপ্ন বিয়ে করে 1 ঘন্টা বেবির আব্বু হব। প্লিজ আমারে অভিশাপ দিয়েন না, প্লিজ প্লিজ। সাথে সাথেই মেয়েটা, এই আপনি এমন কেন? কেমন শুনি? এত রসিক এবং মজাদার। ইস, এটা জানতে পারলেন? যদি একবার মনে উকি মেরে দেখতেন তাহলে বুঝি আপনার নামটাও শুনতে পেতেন। তাই? জি। তা কি করেন, মানে জব না স্টাডি? জি স্টাডি। আপনি? আমি তো টোটো চালাই, আর আপনাকে রোজ খুঁজে বেড়াই চারিদিকে, বাট আজ আপনাকে পেলাম। অনেক অনেক ধন্যবাদ আল্লাহকে। এই আপনি এত কথা কই শিখেছেন বলেন তো? কেন, টিউশন নেবেন নাকি? চলে আসেন আমার কাছে। না, লাগবে না। আরে বলেন তো কই শিখেছেন এত কথা? ধুর, কি যে বলেন না। আপনার মতো এত কিউট আর সুন্দরী মেয়ের সাথে কথা বলতে কি কথা শেখা লাগে নাকি? তাই? জি। তা আমি কি এখন দেখতে পাবো পরীটাকে? মেয়েটা কিছুক্ষণ পর রিপ্লাই দিল। উফ, ভেবে দেখতে পারি। এই বেশি ভাবলে কিন্তু আমি আপনাকে আপনার ভাবনার রাজ্যে জুড়ে রাজত্ব করব। এত সহজ নয়। দেখা যাক, আগে তো পিক দেন। কিছুক্ষণ পর একটা পিক দিল। তা দেখে নাইম পুরাই ফিদা। আরে, এ তো সেই নাইমা যাকে সে ভালোবাসে। হাই আল্লাহ, নাইমকে হয়তো চিনতে পারেনি, নয়তো রিপ্লাই দিত না। তার প্রোফাইলে কোনো পিক দেওয়া নেই। নাইম পিকটা স্লাইড করে রিপ্লাই দিল। ঠোঁটে তিল, গালে টোল, গজদাঁত, পুরাই তুমি ডিভাইন। সাথে সাথেই নাইমা, এই কথাটা আমি যেন কোথায় শুনেছি। এই আপনার একটা পিক দেন তো। মাইরালা, এবার কি হবে? পিক তো আমার ফোনে নাই। কেন? আমি তো বাটন ফোন ইউজ করি। এখন আর বাটন ফোন দিয়ে কেউ ফেসবুক করে না। সো
আপনার একটা পিক দেন তো। না দিলে কিন্তু আমি ব্লক করে দিব। হাই আল্লাহ, ব্লক শব্দটা দেখা মাত্রই নাইমের বুকে কেমন একটা চিনচিন শুরু করে দিল। সে ভয়ে ভয়ে একটা পিক সেন্ড করলো মেসেঞ্জারে। আরও সিন করলো কিনা নাইম এক চোখ খুলে মাঝে মাঝে দেখছে। তার এখন বুকের ভিতর কিরকম যে ধুকপুক শুরু হয়েছে সেটা সে ছাড়া কেউ জানে না। কি যে রিয়াকশন আসবে সেটা আল্লাহই জানে। দেখলো সিন করার পরেই। জি, আমি তো প্রথমেই বুঝলাম তোর নাম দেখে। কি বুঝেছিলেন শুনি? তুই একটা কুত্তা, হারামি, ফাজিল, ঠকবাজ। মানে? তুই একটা ফ্লাটিং বাজ। এইভাবে মেয়েদের মেসেজ করে বেড়াস। এই না না না, আমি তো আপনাকে মেসেজ করছিলাম। এতক্ষণ তো আমার এটা আইডি বলে জানতিস না, তাহলে কেন মেসেজ করতেছিলি শুনি? কাল একেবারে কলেজে আসিস, তোকে দেখতে পেলে আমি তোর হাত দুটো কেটে নেব, দেখবো কিভাবে তুই মেসেঞ্জারে টাইপিং করিস। উফ আল্লাহ, এই মেয়ে তো ভারী রাগ দেখায়। ওয়েট, নাইম এখন দেখাবে মজা। ওই হ্যালো, আমি আপনার কে শুনি যে এত আমায় বকা দেবেন? আমি যাকে খুশি মেসেজ করতে পারি। যাকে খুশি মানে? সবটা চুরি করে এখন বলছিস কই আমি তো চোর না? বুঝলাম না। বুঝতেও হবে না। তুই যদি অন্য মেয়েদের মেসেজ কিংবা ফ্লার্টিং করেছিস, তোকে আমি পুরাই জানে মেরে ফেলবো। নাইম ইমোজি দিয়ে। মারলে ক্ষতি নাই, জানবো যাকে ভালোবেসেছি তার জন্য শহীদ হতে পেরেছি। উলি বাবালে। হা হা হা। নাইম লাবু। যা শালা, লেবু মানে কি? ও লেবু হবে হয়তো। জি তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি কি জানো না আমার যে লাগবে? হায় আল্লাহ, আমি এত রাতে লেবু কই পাবো? এখনো গফ হয় নাই। এখন থেকেই যদি এত রাতে বাসায় যাওয়া লাগে, পরে তো তার ঘুম কেড়ে নেবে। লেবু মানে? যা বাবা, তুই তো লেবু চাইছিলে এইমাত্র। কুত্তা, ওটা লেবু না, লেবু। কি লেবু মানে? কুত্তা। আজ সারা রাত ধরে ভাব। আজ আমি ঘুমালাম, টাটা, বাই বাই। কাল কলেজ আছে আবার। এটা বলেই অফলাইন হয়ে গেল। ওই ওই ওই, মানেটা তো বলে যাও। নাইমা অফলাইন হয়ে যাওয়াতে নাইমও ডাটা অফ করে শুয়ে পড়ল। নাইমার পিকটা তার চোখের সামনে রেখে বিভিন্ন স্বপ্ন তার ভাবনার জগতে আসছে নাইমাকে নিয়ে। মনে হচ্ছে নাইমা তার জীবনের একটা চাঁদ, আর সেই চাঁদের আলো পেলে সে নিজেকে আরো ভাগ্যবান বলে মনে করবে। নাইমা এখন হয়তো তার আরেকটা জীবন। সে কি কখনো নাইমাকে বোঝাতে পারবে তার মনের ভালোবাসা? নাইমা কি সত্যিই তাকে মেনে নেবে? আজ সে বুঝছে, যখন কেউ কাউকে ভালোবাসে তখন সে আর সেই মানুষটা থাকে না, পুরা সে অন্য আরেকটা জগতে যায়। সেখানে শুধু সেই প্রিয় মানুষটা আর সে থাকে, এবং স্বপ্নের কুঁড়ে ঘর আস্তে আস্তে সাজাতে থাকে। বুকের বাম পাশে হাত রেখে ভাবল, নাইমা আমায় একবার বলুক, খুব ভালোবাসি তোকে নাইম। তোর ছায়া হয়ে তোর পাশে সারাক্ষণ থাকতে চাই। তোকে ছেড়ে না যাওয়ার ওয়াদা করতে চাই। তোর সাথে সুখের ইট দিয়ে ছোট্ট একটা কুঁড়েঘর বানিয়ে আমাদের একটা ছোট্ট সংসার বসাতে চাই, যে জগতে শুধু আমি আর তুই। সত্যি স্বপ্ন মানুষকে নতুন করে আবার বাঁচতে শেখায়, যেটা নাইমকে নতুন করে বাঁচতে শেখাচ্ছে নাইমা। নাইমার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ল সে বুঝতেই পারেনি। সে ঘুমোচ্ছে। সকালের দিকে নাইমা যেন কোথা থেকে এসে তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছে। নাইম শুনতে পাচ্ছে। সে কল্পনা ভেবে আবার বেড কাভার মুড়ে শুয়ে পড়ল। নাইমা এবার তার কাছে এসে। এই নাইম, নাইম। নাইমের ঘুম ভেঙে গেল এবার, তবুও সে চোখ না খুলেই রইল। ওকে টের পেতেই দিল না। এই শোনো না। চুপ। নাইমা এবার তার কপালে ওর গোলাপের পাপড়ি নরম দুটো ঠোঁট দিয়ে আলতো ছোঁয়ার একটা চুমু এঁকে দিল। এই শোনো না গো। এটা বলে আবারও নাইমের বুকের বাম পাশে হাত দিয়ে তাকে নাড়াতে লাগলো। নাইমার রেগে এবার নাইমের থেকে দূরে চলে যাবে, ঠিক তখনই নাইমার বাম হাতটা ধরে তার দিকে টেনে নিল। চোখ খুলতেই তার নিজেকে আর বিশ্বাস হচ্ছে না, সে স্বপ্ন দেখছে না তো। উফ, পুরাই জোশ লাগতেছে নাইমাকে। নাইমা আজ নীল শাড়ি পরেছে, যেটা তার এনি টাইম ফেভারিট কালার। উফ আল্লাহ, পরি তো নয়, পুরাই পরিদের রানী। সব পরিদেরও হার মানাবে। মুখটা মায়ায় মাখা, আর চোখ দুটো যেন বিদ্যুৎ। নাইমা নাইমের দিকে এসে, এই এতক্ষণ উঠোনি কেন? নাইমার গালে হাত দিয়ে। চোখ খুলে ফেললে তো পৃথিবীর শ্রেষ্ঠ মিষ্টি জিনিসটা আজ পেতাম না। নাইমা এবার খিলখিল করে হাসলো, আর মাথা নিচু করে চুলগুলো ঠিক করে নিয়ে। তাই? নাইমা চোখের দিকে তাকিয়েই আছে। কোনো স্বপ্ন তো দেখছে না, নাকি এটাই সত্যি?
নাইমার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে। এই আমায় একটা কিস করবা? কেন? না, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। না, আমি পারবো না। এই করো না, করো করো না। নাইমা হেসে, উফ, তুমিও না, আমার বুঝি লজ্জা করে না? এটা বলে ওর দুটো ঠোঁট নাইমের দিকে বাড়িয়ে দিল, আর তার দুটো ঠোঁট সে নাইমার দিকে আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছে। হঠাৎ কে যেন নাইমকে একটা থাপ্পড় মারল, আর সে চিৎকার করে উঠল। চোখ খুলতেই ও মা, সে তো স্বপ্ন দেখছিল। হাই হাই, তার আব্বুকেই সে কিস করতে যাচ্ছিল। ইস, কত জোরে থাপ্পড় মেরে দিল রে! হারামজাদা। কি লজ্জা, কি লজ্জা! সে আব্বুর দিকে তাকাতেই পারছে না লজ্জায়। ইস, কি লজ্জা! আব্বু রেগে, নাইমের আম্মু, তোমার পোলা আর ভালো নেই। এটা বলে আব্বু নিজের মাথা চুলকাতে চুলকাতে চলে গেল। খুব লজ্জা লাগছে নাইমের। সে মাথা নিচু করে নিজেই হাসছে খুব। আব্বুর হাতে থাপ্পড়ও খেলো, আবার এরকম পরিস্থিতিতেও পড়ে গেল। নাইম ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসতেই আব্বু তার থেকে মুখ সরিয়ে, বুঝলে নাইমের আম্মু, জি বলো। নাইমের কোনো রকম প্রবলেম হচ্ছে মনে হয়। কি প্রবলেম? আজ যখন আমায় তুমি অব্রের রুমে গিয়ে ডেকে দিতে বললে তখন। নাইম পুরো কথাটা বলতে না দিয়ে হ্যাঁ হ্যাঁ করে 32টা দাঁত বের করে হেসে। হিহিহি, আব্বু বলতে চাইছে আমি তো উঠে গিয়েছিলাম। আব্বু আর কোনো কথা না বলে নাইমের দিকে তাকিয়ে হালকা হেসে চলে গেল। সে আব্বুর দিকে তাকাতে পারল না লজ্জায়। ব্রেকফাস্ট কমপ্লিট করে কলেজের দিকে এগুলো সে। একদিন কলেজ না গেলে আম্মু তার উপর ক্ষেপে যাবে। আর যেদিন থেকে নাইমাকে দেখেছে কলেজে, সেদিন থেকে মনে হয় যেন কলেজের ক্লাসগুলোর টাইম আর কিছু সময় বাড়িয়ে দেওয়া উচিত। এক মুহূর্ত চোখের আড়াল করতে ইচ্ছে করে না মেয়েটাকে। মেয়েটা বড়ই যে মায়াবী, চোখের সামনে থাকলে বড়ই যে ভালো লাগে তার। এবার নাইম কলেজে যাওয়ার পথে হাঁটছে। তার বাসা থেকে কলেজ মাত্র 7 মিনিট, আর রাস্তায় গেলে চারদিকের পরিবেশটারও মন ভরে একটা আনন্দ নিতে পারবে। ব্যস্ততম রাস্তার কিছু ভিড়ের সমাগম পেরিয়ে যেতে হয়। নানা লোকের সুখ দুঃখের কিছু গল্প শুনে যাই, বেশ ভালোই লাগে। হঠাৎ একটা ছেঁড়া কাটা জামার আর একটা হাফ প্যান্ট পরা একটা বৃদ্ধ বয়সের লোক তার কাছে এসে, বাবু, কিছু টাকা দেন না, আজ 2 দিন কিছুই খাইনি। নাইম ওর দিকে তাকিয়ে দেখতেই দেখলো অনেক করুণ অবস্থা লোকটির। চোখ মুখ ঢুকে গেছে। নাইম কখনো এসব মানুষদের ফিরিয়ে দেয় না। যা টাকা থাকে তার থেকেই তার সামর্থ্য মতো কিছু দিয়ে সাহায্য করে। ওরাও তো মানুষ, সবার কাছে অনুরোধ ওদের কেউ ফিরিয়ে দিবেন না। নাইম বৃদ্ধ মানুষটার দিকে তাকিয়ে, কাকা, আপনার কি খুব ক্ষুধা লাগছে? লোকটি হাঁপাতে হাঁপাতে, হ্যাঁ বাবু, খুব ক্ষুধা লাগছে, কিছু টাকা দেন না, অনুরোধ করছি। রাস্তার ওপাশে একটা ছোট্ট খাবারের দোকান দেখতে পেল সে। ভাবলো ওখানে গিয়ে পেট ভরে আজ খাইয়ে দেবে। বেচারার অনেক কষ্ট, আর নাইমের কাছে এখন যা টাকা আছে তাতে বিল মিটিয়েও কিছু টাকা বেঁচে যাবে। সে বৃদ্ধ মানুষটির হাত ধরে রাস্তার ওপাশে নিয়ে গেল। কাকা, আপনি যা খেতে চান খেতে পারেন পেট ভরে। না বাবা, আমাকে টাকা দিয়ে দিন, এখন খেতে তো অনেক টাকা লাগবে এখানে খেতে। তাতে কি, আপনার পেট ভরলে আমার মন খুশি। আপনি খান, আমি এখানেই বসে আছি। এটা বলে নাইম ওখানেই বসে রইল। ওই লোকটাকে খাইয়ে বিল পে করে সে আবারও 100 টাকা হাতে দিল। কারণ এ শহরে এখন এইসব মানুষদের কাছ থেকেও টাকা অবাধ্য মতে কেড়ে নেয়। আর দেওয়া তো দূরের কথা, কখনো কোনো কর্তব্য কিংবা যে দুবেলা দুমুঠো খেতে পায় না, তাকে তার সামনে কখনো ভিখারি বলে অপমান করবেন না। এতে তারা মুখে কিছু না বলতে পারলেও মনে অনেক কষ্ট পায়। নাইম ওখান থেকে সোজা কলেজে যাওয়ার জন্য রাস্তায় হাঁটছিল। হঠাৎ একটা বিউটি পার্লারের দিকে তাকাতেই, এই ওটা নাইমা মনে হয়। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল পুরোপুরি দেখার জন্য। জি, পুরাই নাইমা ওটা। নাইম বিউটি পার্লারে ঢুকতেই ওদের এক বিউটি কুইন তার কাছে এলো। আরে ভাই, বিউটি কুইন মানে বিউটি পার্লারে যারা থাকে আর কি। কখনো বিউটি পার্লার যায়নি, তাই সে বলতে পারে না ওদের কি বলে। তাই নাইম নিজ থেকেই তাদের নাম রেখেছে বিউটি কুইন। ভিতরে আসুন, বলুন কি লাগবে? এই কুইনেরও দেখি গালের টোল। হাই, গালের টোল দেখে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। জি, লাগবে তো। এই মন থেকে আপনার ছবিটা মুছে ফেলতে। না পারছি ঘুমাতে, না পারছি অন্য কিছুতে মন দিতে। মেয়েটি হালকা হেসে মাথা নিচু করে, সরি স্যার, এখানে এমন কিছু করা হয় না। তো এখানে কি জেন্টস ট্যাটু করা হয়? জি স্যার, করা হয়। বলেন আপনার কেমন ট্যাটু করবেন? অনলি হাতে হবে?
অন্য কোনো জায়গাতে হবে না? নাইম মেয়েটার চোখের দিকে তাকিয়ে। শুধু আপনার নামটা বলেন কেবল, ওটাই লিখবো। মেয়েটা নাইমের কথাতে হালকা লজ্জা পেয়ে। জি স্যার, কাজে কাজ রাখুন, নাম জেনে লাভ কি? ইস, আপনার হাসিটা ভারী মিষ্টি। কোন লকারে রাখা যায় বলেন তো? অবশেষে মেয়েটা তার দিকে তাকিয়ে না হেসে পারল না। জানি না তো। ভাবতে হবে। ওকে, ভাবেন। জি, আচ্ছা, আপনার ফোন নাম্বারটা দিন, ভেবে কল দিয়ে বলবো। তাই? জি, বলছি ফেসিয়াল করব, এখানে হবে কি? সাথে সাথেই নাইমা হাজির তাদের সামনে। নাইম আমদামতা করে ওই বিউটি কুইনকে বলল। বলছি ফেসিয়াল করব, এখানে হবে কি? বিউটি কুইন হেসে হেসে চোখ নামিয়ে বলল, আপনার জন্য তো সব রেডি, শুধু একবার চেয়ারে চলেন, মাসাজ ফ্রি। হাই আল্লাহ, বাঁচাও নাইমকে। কুইনের সাথে হালকা ফ্লাটিং করতে গিয়ে নাইমার কাছে ধরা পড়ে যাচ্ছে। নাইম হালকা হেসে। ওকে চলুন, আমি যাচ্ছি। এবার কুইন তার দিকে তাকিয়ে হালকা মুচকি হেসে। জলদি আসেন কিন্তু। এটা নাইমা নোটিস করলো। ভাইরে, ওর চোখ থেকে এখন পুরাই আগুন ঝরবে বলে মনে হচ্ছে। তবুও নিজের রাগ কন্ট্রোল করে আপনি এখানে? নাইম ঢোক গিলে। বিউটি পার্লারে তো আমাকে আসতেই হবে, কারণ আমার বিউটি যে এখানে। আপনার বিউটি মানে? ওই যে মেয়েটা ওখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছিল, ওই মেয়ে নাকি? আরে ধুর, কোথায় তুমি আর কোথায় উনি? তুমি হলে পরীদের রানী, আর ও কোথায় পরীদের ঝাড়ু মোছা করার জন্য চান্স পাবে না। ওই মেয়েটাও কিন্তু হেব্বি দেখতে ছিল মাইরি, বাট কোনো মেয়ের কাছে ওর যদি নিন্দা করো তোমায় হেব্বি গেলাবে। আর যদি কোনো মেয়ের সামনে নিজের বানানো বউ কিংবা গফের প্রশংসা করো, হ্যাঁ খাতির দেখাবে। নাইমা মাথা নিচু করে। তাই? তবে কিন্তু আমি মোটেও পরীদের মতো নয়। জানি তো, তুমি পরীদের থেকে উপরে, বললাম না, পরীদের রানী। তাই? তোমার মতো বিউটি এই পার্লারে যদি আজ না আসতো, তাহলে এটা কখনো বিউটি পার্লার হতো না, এটা পার্লারই রয়ে যেত। এসব বলতে বলতে নাইমা দুজনে বেরিয়ে রাস্তায় হাঁটছে। নাইমার মুখে হালকা সূর্যের আলো পড়তেই নাইমার মুখটাকে নিজের রুমাল দিয়ে বেঁধে দিল। দেখলো নাইমা কিছুই বলল না। নাইম রেগে সূর্যের দিকে তাকিয়ে। এই বলেছি না, এত রোদ কোনো চাঁদের লাগবে না, যতটুকু প্রয়োজন ততটুকু দিবা ওকে। এবার নাইমার দিকে তাকিয়ে। এই শোনো, তুমি এত রোদে বাসার বাইরে বের হয়েছো কেন? তুমি জানো না দিনের আলোতে চাঁদ বাইরে বের হয় না? নাইমা পুরাই ফিদা হয়ে গেছে মনে হচ্ছে। তার দিকে তাকিয়ে নাইমা আবারও মাথা নিচু করে পাশাপাশি হাঁটতে লাগলো। নাইমার একটা আঙ্গুল নাইমের হাতে রাখতেই পুরো শরীরে আলাদা কেমন একটা ঝটকা অনুভব করলো নাইম। সে আরো নাইমার ক্লোজে গিয়ে ওই ঝটকাটা বারে বারে নিতে ট্রাই করছে। নাইমা টের পেয়ে সোজা তার সামনে কোমরে 2 হাত রেখে দাঁড়িয়ে গেল। এই তোমার প্রবলেম কি? জি জি, কিছু না। তাহলে আমার এত ক্লোজে আসছো কেন? না না না, আর যাবো না, সরি। এটা শুনেই নাইমা মাটিতে এক লাথি মেরে। কুত্তা! কিছুক্ষণ পর, ওই আমার জবাব কই? জবাব মানে? আমি কি কোনো উকিল নাকি? ওরে আল্লাহ রে! এটা বলে নাইমের গলার কাছে হাত দুটো এনে তোকে না মেরেই ফেলবো এবার। নাইম মাথা নিচু করে। মেরে তো কবেই ফেলেছ, এই মনে তোমার মায়াবী রূপের ছুরির আঘাত দিয়ে। নাইমার রাগ দেখিয়ে হো হো করে হাসা শুরু করে দিল। এই, তুমি এই সিরিয়াস মোমেন্টে এরকম কথা কেন বলছো বলো তো? কি আর করব বলো, নিজের চোখের সামনে এরকম একটা আস্ত জলজ্যান্ত চাঁদ থাকলে শুধু তার দিকে তাকিয়ে হাসতেই মন চাইবে, রাগ করতে নয়। নাইমা এবার নাইমের গাল টেনে। ওলে বাবালে, তাহলে তুমি কি শুনি? নাইমা একটু মজা করে। আমি তো সেই তারাটা হতে চাই, যে তারা চাঁদের পাশে সবসময়ের জন্য থাকে, তাকে কখনো ছেড়ে যায় না, সব সুখ দুঃখে তার পাশে থাকে। তুমি আলো দিয়ে আমি আলোকিত হব, তুমি আলো না দিলে আমি অন্ধকারেই ঘনিয়ে রব। নাইমা নাইমের কথাগুলো মন দিয়ে শুনল। এবার মুখ থেকে রুমাল খুলে দিয়ে কাছে আসো। নাইম একটু কাছে গিয়ে। আরো আসো। না, কেন? কাছে গেলে তো তোমার শরীরের টাচ হতে পারে। সমস্যা নাই। এবার নিজেই নাইমের কাছে এসে তার ডান হাতটা খুব জোরে চেপে ধরে একটা দীর্ঘশ্বাস ফেলে চলতে শুরু করলো আর বলল, ইনশাআল্লাহ আজ শুরু হলো জীবনের পথ চলা। মানে? কিছু না, তোমার মুখেই আমার ভালো লাগা কথাটাও শুনতে চাই।
নাইমা তার মুখের দিকে তাকিয়ে এবং আরও তার হাতটা চেপে ধরে। বুঝছি না তো কিছুই। ফিল করো, বুঝে যাবা। ওকে। এবার তারা কলেজে পৌঁছালো। আজ নাইমা বাহানা করলো আজ সে ক্লাস করবে না, আজ আড্ডা দেবে তার সাথে। নাইম শুনে অবাক হয়ে গেল যে মেয়ে কখনো একটা ক্লাসও মিস করে না, আজ সে তার সাথে আড্ডা দেওয়ার জন্য নিজে থেকে বলছে। নাইম কোনো প্রশ্ন না করেই ওকে। এবার তারা ক্যাম্পাসে গিয়ে বসলো। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ নাইম বুঝতে পারলো নাইমা তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ও যাতে না পড়ে যায় তার জন্য নাইম ওকে পেছন থেকে জড়িয়ে ধরল এবং তার বাম হাত কোমর ধরে আছে। প্রায় আধা ঘন্টা পর ওর ঘুম ভাঙতেই নাইম বুঝতে পেরে গেল। সাথে সাথেই সে তার হাত সরিয়ে নিল নাইমা যাতে বুঝতে না পারে। তবুও নাইমা কেমন জানি তার দিকে একটা লুক দিল। বিশ্বাস করি, বিশ্বাস আছে। বিশ্বাসের কারণেই আজ পথ চলা শুরু করেছি। বিশ্বাস রেখো আমার, প্লিজ। নাইম কোনো কথার মানে না বুঝতে পেরে সে নিজের মাথায় হাত দিয়ে চুল ঠিক করতে করতে কি বলছো তুমি? বুঝলাম না তো কিছুই। হ্যাঁ, একসময় বুঝতাম না, তখন তুমি বুঝতা। আজ আমি যখন বুঝেছি তখন তুমি বুঝতে চাইছো না। সমস্যা নাই। এটা বলে নাইমা চলে যেতে শুরু করলো। নাইম নাইমার হাতটা ধরলো এবং কাছে গিয়ে এই শোনো না, বলো। বলছি রাগ করবে না তো? না, বলো, কি বলবা? থাপ্পড় মারবা না? আমার খুব ভয় করে এসবে। এসব শুনে নাইমাকে খুব খুশি মনে হচ্ছে। না, মারবো না, বলো কি বলবা। ভয় করে তো। উফ, বলবা তো, বলো না। নাইম এবার তার একটা হাত বাড়িয়ে এই আমাকে তোমার ইংলিশের নোটগুলো দিবে প্লিজ? নাইম কথাটা পুরো বলার আগেই নাইমা ওর বাম হাতটা তার দিকে এগিয়ে নিয়ে আসছিল। তার পুরো কথাটা শুনেই ওর বাম হাত পিছিয়ে নিয়ে তাকে ঠেলে দিয়ে দু চোখের পানি নিয়ে ছুটতে ছুটতে চলে গেল। নাইম শুধু বুঝতে চাইছিল নাইমা তাকে ভালোবাসে তো, তার জন্য কোনো ফিল করে তো। নাইমা তার কল্পনা রাজ্যের রানী, যাকে এখন থেকে নাইম একটু একটু করে রেতমাঝারে ও নামের একটা একটা করে অক্ষর খোদাই করছে। সে জানে না ওকে সারা জীবন নিজের করে করতে পারবে কিনা। তবে নাইম চেষ্টাও করবে না, এটা হয় নাকি? চেষ্টা করলে সব জিনিসই পাওয়া যায়। তবে ভালোবাসা এমন একটা জিনিস, শত চেষ্টা করলেও কেউ লাভ করে আবারও কেউ হারিয়েও ফেলে, হয়তো পরিস্থিতির চাপে। নাইম এবার ছুটে ছুটে নাইমার কাছে গেল। নাইমা তাকে দেখেই হাঁটা শুরু করলো। নাইম ছুটে আবারও নাইমার পথ আটকে ওকে আটক করে তার সামনে দাঁড়ালো। নাইমা রেগে কি চাই? ইংলিশের নোটটা তো কাল পেয়ে যাবে, এখন রাস্তা ছাড়ো। ইংলিশের নোট তো চাই, তবে সেগুলো কিন্তু তোমার মনে আমার জন্য প্রতিটা ফিলিংস নোট করে আনতে হবে কিন্তু। আমার মনে তোমার জন্য কেন ফিলিংস থাকবে শুনি? এটা বলেই নাইমা চোখের পানি মুছলো তাকে এড়িয়ে। নাইম এবার তার দুটো হাত দিয়ে ওর মুখে হাত দিয়ে মুখ তোলার চেষ্টা করলেও ও মুখ কিছুতেই তুলতে চাইছে না। অবশেষে মুখ তুলতেই নাইমা চোখের দিকে তাকিয়ে ভালোবাসো? এটা বলার সাথে সাথেই নাইমার চোখে একটু আস্ত সমুদ্র ভেসে উঠল, আর সাথে সাথে কান্নার ভাঙা গলা। নাইম ওর গালে হাত দিয়ে চোখে চোখ রেখে বলতে পারবা আমার চোখের দিকে তাকিয়ে জানি না শব্দটা? নাইমা তার চোখের দিকে তাকিয়ে হালকা মুচকি হেসে জি, জানি না। নাইম এবার হালকা নাইমার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটু হাসি এনে তাই আমি যদি বলি তুমি আমায় ফিল করো? সাথে সাথে নাইমার চোখে আবারও পানি এসে গেল, আর ছলছল করা চোখগুলো তার সামনে রেখে ঠোঁট কাঁপিয়ে জানি না। ও আচ্ছা, যদি বলি আমি তোমায় ফিল করি তাহলে কি আমার ভালোবাসা তোমার বুকে তুলে দিতে পারি? সাথে সাথেই নাইমা নাই, মজা করো না, আমাকে একা ছেড়ে দাও। নাইম এবার নাইমার বাম হাতটা ধরে মাটিতে হাঁটু গেড়ে বসতেই নাইমা তার দিকে কেমন অবাক চোখে তাকালো। নাইমোর বাম হাতটা তার কপালে স্পর্শ করতেই আলাদা একটা ফিলিংস ফিল করলো। বুকের বাম পাশটা ধুকপুক করতে শুরু করে দিল। নাইম এখন নাইমার চোখের দিকে আর তাকাতে পারছে না, জানি না ভয় নাকি ভালোবাসার টানে। নাইম মাথা নিচু করেই নাইমা, আমি জানি না তুমি আমায় ফিল করো কিনা, তবে আমার প্রতিটা মুহূর্তের ফিল এখন তুমি। যাকে বলতে পারো আমি তোমায় ওয়ান সাইড লাভ করে ফেলেছি, আর আমি চাই এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। তোমার কথা মনে আসলেই কেমন যেন একটা মুখে আমার হালকা হাসি আসে। আজ যে আমি এইভাবে হেসে কথাটা বলছি এটার কারণও তুমি। তুমি যে হাসো সেটা দেখলে আমার সারাটা দিন আর কিছু তোমার কাছে আশা করে না, আর যদিও বা করে শুধুমাত্র তোমার একটু দেওয়া ভালোবাসা। আমি তোমার দায়িত্ব নিতে চাই,
আমি তোমায় নিজের মতো করে পেতে চাই। আমি হয়তো পারবো না তোমায় বড় কোনো দামি লাক্সারি গাড়িতে নিয়ে চারিদিকে ঘুরে বেড়াতে, তবে আমার বাইক নিয়ে তোমায় এই শহরের প্রতিটা গলি ঘোরাতে পারবো যদি তুমি আমার কাঁধে তোমার ওই নরম ডান হাতের ছোঁয়া দাও। হয়তো পারবো না খুব দামি রেস্টুরেন্টে গিয়ে খাওয়াতে, তবে তোমায় রাস্তার পাশে বসা দোকান থেকে বাদাম ভাজা এবং ফুচকা খাওয়াতে পারবো। আমি পারবো না তোমার জন্য কোনো দামি নেকলেস বা ডায়মন্ডের রিং আনতে, তবে আমার পকেট মানি বাঁচিয়ে তোমার জন্য ভালোবেসে একজোড়া নূপুর এনে তোমার পায়ে পরিয়ে দিতে পারবো। তুমি ভালোবেসে পরে নিও। আমি তোমার কাছে কিছুই চাই না, শুধুমাত্র তোমার মুখে ভালোবাসি শব্দটা আর তোমার হালকা স্পর্শ পেতে চাই। ভালোবাসতে গেলে অনেকে তার ভালোবাসার মানুষের উপর বিভিন্ন শর্ত তুলে ধরে। আমি তোমায় সেভাবে পেতে চাই না, আমি তোমায় তোমার মতো করেই পেতে চাই। কী লাভ তোমার উপর নিজের শর্তগুলো চাপিয়ে? ভালোবাসি কথাটা বলার মতো সাহস পাচ্ছি না তোমার চোখের দিকে তাকিয়ে, কারণ আমি একটু লজ্জা পাই এবং খুব ভয়ও পাই। সো আমি চাই তুমি আমার হাত ধরে আমার জীবনের প্রতিটা সুখ দুঃখ মোমেন্টগুলোর হাল ধরো। এগুলো বলার সাথে সাথে নিজের অজান্তেই চোখ থেকে টপ টপ করে মাটিতে পানি পড়তে থাকলো। নাইমা এবার হাত ছাড়িয়ে নিল। নাইম এটা ফিল করতেই তার মধ্যে কেমন একটা আতঙ্কের ছায়া নেমে এলো। হাত টেনে নিল। মানে কি তাহলে নাইমা তাকে ফিল করে না? তার জন্য কি ওর মনে একটুও ভালোবাসা নেই? নাইমা নাইমের সামনে হাঁটু মুড়ে বসে তার মাথাটা নিজের হাত দিয়ে তুলে। এই উঠে দাঁড়াও। নাইম নাইমার কথা মতো উঠে দাঁড়ালো। ও এবার তার হাতটা ধরে তার চোখের দিকে তাকিয়ে হেসে হেসে, ভালোবাসি বলতে এত ভয় লাগে তো আমি ভালোবেসেছো কেন? নাইম মাথা নিচু করে, তোমায় ফিল করতে করতে তোমার জন্য কখন যেই মনে একটা ভালোবাসার কুঁড়েঘর বেঁধে ফেলেছি নিজেও জানি না। তাই তাই ওই কুঁড়ে ঘরে আমার একটু জায়গা হবে? জি, যদি না তোমার কোনো সমস্যা হয়। নাইমা একভাবে তার চোখের দিকে তাকিয়ে, খুব ভালোবাসি তোমায় নাইম। জানি না তোমার ফাজলামিগুলো কখন যে আমার মনে এক একটা ভালোবাসার জলছবি হয়ে গেছে বুঝতেই পারছি না। তুমি যখন আমার সাথে ফাজলামি করতে তখন খুব রাগ হয় জানো, তবে কিছুক্ষণ পর সেই ফাজলামিগুলো খুব মিস করি। ওই ফাজলামিগুলোই আমার মাঝে একাকী সময়গুলোর সাথী হয়। তাই আমি চাই আমার একাকী সময়গুলো এখন থেকে সাথী করতে চাই একটা ফাজিল পোলারে, যে আমায় হাসাতেও পারবে আবার কান্নাও করাতে পারবে। আই লাভ ইউ নাইম। নাইম নিজের কানকে এখন বিশ্বাস করতে পারছিল না। আর একবার বলো। আই লাভ ইউ নাইম। নাইম সাথে সাথে হাঁটু মুড়ে নাইমার সামনে বসে দ্রুত গতিতে নাইমাকে সে বুকে টেনে একটা বড় লম্বা শ্বাস ফেলে। আই লাভ ইউ টু নাইমা। নাইমা ওর কাঁধে মাথা রেখে আছে আর সে বুঝলো তার কাঁধে হালকা পানি পড়ছে। নাইম নাইমাকে চোখের সামনে এনে, কি হলো, কান্না করছো কেন? নাইমা ফুফিয়ে ফুফিয়ে, এতক্ষণ এতটা হারানোর ভয় ছিল না তোমায়, এখন তোমায় আপন করার পরই আরো কেমন হারানোর ভয়টা ধীরে ধীরে বাড়ছে। নাইম নাইমার চোখের দিকে তাকিয়ে ওর চোখ দুটো মুছে। এই পাগলি হারানোর ভয় মনে রেখো না, আজ থেকে এই বুকে শুধু নাইমা নামটাই থাকবে, অন্য কেউ না। এটা বলে নাইম নাইমার নাকে নাক রেখে ঘষা দিল। আর তার কথাতে নাইমা একটু খুশি হয়ে, কেউ থাকলে তোমায় কিন্তু আমি মেরে ফেলবো। পারবো না আমি তোমায় কখন হারাতে, তাই অন্যের নাম পসিবল না। তাই আবারও নাইমা তাকে খুব জোরে চেপে ধরল। সে কিছুক্ষণ পর ওকে ছাড়িয়ে নিল, বাট ও নাইমাকে ছাড়তেই চাইছিল না। তার জন্য মহারানীর রাগ হয়েছে। নাইম নাইমার পাশে পাশে হাঁটছে, আর যত বাড়ি ওর হাত ধরার ট্রাই করছে তত বাড়ি তার হাতে ও মারছে আর হাত সরিয়ে নিচ্ছে। উফ আল্লাহ, এই মাত্রই গার্লফ্রেন্ড হলো, এখনই এত রাগ! নাইম জানি না পরে কত হবে। এই শোনো না গো। চুপ। বাবু গো। এই আমি তোমার বাবু না। আচ্ছা বাবা, বাবু না, তুমি তো আমার বেবি নাকি? তাও না। ও আচ্ছা, আমার ভালোবাসা। এবার হুট করেই নাইমের সামনে দাঁড়িয়ে, কিসের ভালোবাসা? ও ভাই কি বলে, কিসের ভালোবাসা মানে? জি, কিসের ভালোবাসা? যে পোলা আমার জড়িয়ে ধরে কিছুক্ষণ থাকতে পারে না সে আবার আমায় ভালোবাসে? ও ভাই, কিছুক্ষণ মানে টানা 30 মিনিট জড়িয়ে ধরেছিল। সাথে সাথেই নাইম কান ধরে, আচ্ছা বাবা এখন আসো জড়িয়ে ধরি। হ্যাঁ, এখন তো জড়িয়ে ধরবেই। তুমি এখানে তো কোনো মেয়েই নেই, আর ওখানে তো অনেক মেয়ে, তাই তো আমায় জোর করে ছাড়িয়ে দিলে। উফ আল্লাহ গো, কি বিপদে পড়লাম। উফ, আমার পাগড়িটা বুঝি রাগ করেছে, ওখানে তো অনেক মানুষজন ছিল। সাথে সাথে নাইমা তার জামার কলার ধরল।
তাও অনেক কষ্ট করে, কারণ নাইম একটু লম্বা আর নাইমা একটু ছোট। আর তাই তার পায়ের ওপর পা দিয়ে তার জামার কলার ধরেছে নাইমা। উফ, ভাইরে, লম্বায় ছোট মেয়েদের গফ বানানোর একটা মজাই আলাদা। সে নাইমের বুকের কাছে সব সময় থাকবে, হাঁটার সময়েও আর জড়িয়ে ধরার সময়েও। ভাইরে, ভাগ্য লাগে এমন গফ পেতে গেলে। আর হ্যাঁ, নাইমা একটু গোলুমোলু টাইপের। আর এটা তো নাইমের জন্মগত ভালো লাগা। তার চায় না কোনো ফিগারওয়ালা, তার তো শুধু চায় গোলুমোলু টাইপের মেয়ে। গোলুমোলু মেয়েগুলো অতিরিক্ত কিউট হয়। নাইমা এবার রাগী লুক দিয়ে নাইমের চোখের দিকে ছুড়ে। মানুষজন ছিল মানে? তুই কি রুমে আমায় ভালোবাসবি নাকি? আমাদের ভালোবাসা সবার সামনেই থাকবে। কেন? কেন মানে? তুই অনেক ফ্লার্টিং বাজ। তুই কি মনে করেছিস আমি বিউটি পার্লারের ব্যাপারটা জানি না? হাই রে, সব শুনে ফেলেছে। আমি তো শুধু তোমার একটু মজা করছিলাম আর কি। না, আর মজা করা যাবে না। তুমি কুত্তা অনেক বড় হারামি, অনেক বড় ফ্লার্টিং বাজ। তাই আমি চাই সব মেয়েরা জানুক তুই শুধু আমার আর আমি শুধু তোর। যদি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েছিস না, তোকে আমি কেটে কুচি কুচি করবো। হাই আল্লাহ, শেষ পর্যন্ত আমায় একটা মোটি মারবে? এই মোটি মানে? এই মোটিকেই বিয়ে করতে হবে, বুঝেছিস? পারবো না করতে এত প্যারা দিলে। প্যারা মানে কি রে? তোর না এই রোগা কঞ্চির মতো শরীরকে মেরে ফাটিয়ে দেব। উফ, এত সহজ না। দেখাই যাবে। ওকে হাতি। ভাইরের সাথে সাথেই আর এক মূর্তি নিয়ে নিল নাইমা। আরে ভাই, নাইমা একেবারে খুব মোটা নয়, একটু মোটা আর কি। নাইমা নাইমের চোখের দিকে তাকিয়ে, আমি কিন্তু তোকে মেরে ফেলবো। এটা বলেই কান্না শুরু করে দিল। আরে এটা হলো রাগের কান্না। যখন মেয়েরা খুব রেগে যায় না, আর তার প্রিয় মানুষটার ওপর আর কিছু রাগ দেখাতে না পারে, তখনই কান্না শুরু করে দেয়। নাইমা এবার নাইমের পায়ের ওপর থেকে নেমে গেল। ও রাগ করে সরে দাঁড়ালো। নাইম হাসতে হাসতে ওকে তার বুকে জড়িয়ে নিল, আর নাইমা তার বুকেও হাত দুটো রেখে, ছাড় আমায়, আমি তো হাতি, যা অন্যের কাছে যা, ছাড় বলছি। নাইম নাইমার মাথায় একটা কিস করে, ছাড়বো না তো, অনেক কষ্টে তোমায় এই বুকে পেয়েছি। এই বুক থেকে চলে গেলে যে আমার ভালোবাসার বাঁশিতে কোনো রকম সুরই আসবে না। এখনও নাইমা রেগে। এইসব কথা বলে তুমি কিন্তু আমার মন জয় করতে পারবে না, বলে দিলাম। নাইম দুষ্টুমি করে আরও ওকে কাছে টেনে নিয়ে ওর পেছনে হাত চাকলো কোমরের উপর। নাইম তার দিকে তাকিয়ে এক চোখ মেরে, তবে কি রাগ ভাঙাতে রাতে বাসায় তোমার যাওয়া লাগবে নাকি? সাথে সাথেই নাইমা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল আর হালকা রাগী ভয়েসে, মানে? মানে তোমার মন চুরি করতে। ইস, আমার তো মন চুরি হয়ে গেছে নাইম বাবু। সাথে সাথে নাইম চারদিকে আশ্চর্য হয়ে তাকাচ্ছে যাতে নাইমা একটু হাসে। কই কই কই, এই কে নিয়ে গেলি রে আমার ভালোবাসার মানুষের মন? শালা, তোকে যদি একবার পাই না, তোর ইঞ্জিনের সব মোবিল বের করে নেব। তখন আমিও দেখব তুই কিভাবে তোর ইঞ্জিন চালাস। সাথে সাথেই নাইমা হেসে তার বুকে কিল ঘুষি মারতে লাগলো। উফ, তুমিও পারো বটে। এবার নাইমের জামার বোতামে হাত দিয়ে মাথা নিচু করে আছে, আর নাইম সামনের দিকে তাকিয়ে আছে। ওই দূর থেকে যেন একজন বাইক নিয়ে আসছে। আরে ভাই, ওটা তো তার বাসারই বাইক। যা, তাদের বাসার বাইক আবার কে নিয়ে আসবে? ও হবে হয়তো সেলিম আসছে। নাইম ভয় পেল না, শুধু তাকিয়েই রইল। আরো কিছু কাছে আসতেই, ও মা গো, এ যে আব্বু! নাইম নাইমাকে ছাড়ানোর ট্রাই করলে নাইমা তাকে ছাড়তেই চাইল না। তার গলা দিয়ে একটু জলও নামবে না মনে হচ্ছে। সে শুধু ঢোক গিলছে। আব্বু সোজা তাদের পেছনে দাঁড়ালো আর তার দিকে কটাক্ষ দৃষ্টিতে তাকিয়ে শুধু জুতার দিকে তাকাচ্ছে। আমি আস্তে আস্তে, এই নাইমা আব্বু। আব্বুকে আমি ম্যানেজ করে নিব। এই নাইমা আমার আব্বু। উফ, তুমি এখনো তোমার আব্বুকে ভয় পাও? সেদিন না বলেছিলে তোমার আব্বু তোমাকে দেখে ভয় পায়? আল্লাহ নাইমকে মেরেই ছাড়বে। সে নাইমাকে বলল, এই ছাড়ো, আমাদের পিছনে আমার আব্বু। সাথে সাথেই নাইমা চমকে গিয়ে তাকে ছেড়ে দিল আর সাইডে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আব্বু তার দিকে রাগে ষাঁড়ের মতো তাকিয়ে আছে। বাইরে চোখগুলো লাল হয়ে গেছে আব্বুর। আজ তার রক্ষে নেই। আব্বুর সোজা তার কাছে এসে, তোকে কি এই জন্য কলেজে পাঠাই? নাইম আব্বুর দিকে তাকিয়ে দেখলো এবার। আব্বু পুরাই রেগে আগুন। আবার এদিকে যদি নাইমার সামনে তাকে জুতার বাড়ি দেয়, পুরাই প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। ওয়েট, একটা আইডিয়া বের করা লাগবে। আইডিয়া? ইয়েস। নাইম এবার আব্বুর কাছে মাথা নিচু করে ভদ্র পোলার মতো গেল আর পায়ে হাত দিয়ে সালাম করলো। আব্বু দেখে পুরোই অবাক।
কারণ সে ঈদের নামাজ আর বকরিদের নামাজ ছাড়া খুব একটা সালাম করে না। তার জন্যই আব্বু পুরাই অবাক হয়ে গেল। সে আব্বুর সামনে মাথা নিচু করে, আব্বু সব দেখে ফেলেছো? আব্বু কটাক্ষ দৃষ্টিতে। দেখবার আর কি বাকি আছে শুনি? নাইম এবার আব্বুর হাত ধরে, দেখেই যখন ফেলেছো তাহলে আম্মুরে বলো না, তা না হলে তোমায় আর আমার বাসা থেকে বের করে দিবে। আব্বু চিৎকার করে, হ্যাঁ, তোকে তো বের করে দেওয়াই উচিত। এই এই আমাকে কেন বের করবে শুনি? নাইম আব্বুর সামনে মুচকি হেসে, হি, তুমি আমারটা জানালে আমিও কিন্তু তোমার ওই পাশের বাসার আন্টির সাথে চোখ মারাটা বলে দেব। আব্বু এবার রাগ থামিয়ে তার মাথায় হাত বোলাতে বোলাতে, ধুর, কি যে বলিস না। আমি তো তোর আম্মুর সামনে ভুলেও মুখ খুলবো না। হা হা হা, ধন্যবাদ আব্বু। তা একটা কথা জিজ্ঞাসা করব? জি আব্বু। এটা কি আমার হবু বৌমা? নাইম মাথা নিচু করে লজ্জা পেয়ে। জি আব্বু, এটাই তোমাদের হবু বৌমা। নাইম এবার নাইমার দিকে তাকিয়ে, এই আসো, আব্বুরে সালাম করো। নাইমা ছুটে এসে আব্বুকে সালাম করলো। আব্বু তার আর নাইমার সামনেই। বৌমাকে আমার ঠিক পছন্দ হলো না। সাথে সাথেই নাইমা রেগে তাদের থেকে দূরে গিয়ে দাঁড়ালো। নাইমা আব্বুর ওপর রেগে, কই, আমারও তো পাশের বাসার আন্টিকে পছন্দ হয়নি কোনো দিনও, তবুও তো আমি তোমায় কিছু বলিনি। উফ, তুই থামবি? সব কথাতে আমায় কেন জড়াস বলতো? দেখো তো আব্বু, তোমার কথা শুনে আমার হবু বউটা কেমন কষ্ট পেয়ে একাধারে গিয়ে দাঁড়ায় আছে। এই তোর বউ মানে? বউ না তো কি, আমি তো ওই নাইমাকেই বিয়ে করব। আর আমি না বিয়ের 1 বছর পরেই তোমাদের একটা নাতনি উপহার দেব। সাথে সাথে আব্বু যেন কেমন একটা পাগল হওয়ার মতো করে হাতে তালি বাজাতে বাজাতে, বাহ বাহ, এত দূর এগিয়ে গেছিস তাহলে। তোর লজ্জা করে না আমার সামনে এমন কথা বলতে? সেদিন তোমার সাথে একটা মুভি দেখছিলাম না, সেখান থেকে শিখেছি, প্যার করনা হ্যাঁ তো ডারনা ক্যা। তার মানে তোকে পাশে বসে নিউজই দেখতে হবে, এবার কোনো মুভি নয়। আব্বু তুমি এখন এখানে কেন? না মানে, অফিস যাচ্ছিলাম। যা, এখন বাজে প্রায় 12টা, এখন অফিস? না না, ডাল মে কুছ তো কালা হ্যায়। আব্বু তোমার বুঝি 12টায় অফিস? ওয়েট, আম্মুরে কল দিয়ে জিজ্ঞাসা করি তো, তোমার কবে থেকে শিফট চেঞ্জ হলো? এই না না না, আমার বাপ কেন আমায় বাঘিনীর মুখে ঠেলছিস? 100 বার ঠেলবো। তুমি আমার আম্মুকে এভাবে ধোকা দেবে কেন? দেখ, ভালো হচ্ছে না কিন্তু। এটা বলেই আব্বু বাইক নিয়ে বেরিয়ে গেল সাথে সাথেই। কারণ আব্বু তার সাথে কখনোই পারে না কথাতে। নাইম এবার নাইমার কাছে যেতেই নাইমা তার থেকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। সে নাইমার হাতটা ধরে তার দিকে টানতে চাইলেও ও আর ফিরে তাকাচ্ছে না। নাইম নিরুপায় হয়ে নাইমার সামনে গিয়ে, এই কি হলো? কি হলো মানে? তোমার আব্বুর তো আমায় পছন্দ না, সো আমার সাথে কোনো রকম আর যোগাযোগ করার ট্রাই করবা না। দূর, আব্বু তো মজা করে বলেছে। আর হ্যাঁ, অক্সিজেন ছাড়া কি কোনো মানুষ বাঁচে বলো? আর আমি তো তোমায় ভালোবাসি, এই মন কোঠরে রেখে যত্ন করার ওয়াদা করেছি, তাহলে আমি কিভাবে বাঁচবো বলো? কেন হসপিটালে যাবা এবার থেকে? ঠিক ঠিক ঠিক, আমার তো মনেই ছিল ওখানেও মেয়ে থাকে, ওদের দেখে একটু অক্সিজেন নিয়ে নেব। নাইমা আরও রেগে আগুন হয়ে যাচ্ছে। নাইম বুঝতে পারছে, কারণ ও ওর একটা হাতের আঙ্গুল দিয়ে আর একটা হাতের আঙ্গুলগুলো জোরে জোরে ঘষছে। যা পারো করো, আমায় কেন জানাচ্ছ শুনি? তোমায় যে খুব ভালোবাসি তাই। ভালোবাসলে অন্য মেয়ের নাম মুখেই আনতা না। তাই? আমি তো মেয়ের নাম আনি নাই, শুধু বলছি মেয়ে। ভালো, যাও, এখন আমার ভালো লাগতেছে না। ওকে। এটা বলে নাইম কিছু দূরে আসতেই নাইমা ছুটে এসে তার সামনে দাঁড়িয়ে রেগে হাঁপাতে হাঁপাতে, ওই কুত্তা, কি? তুই চলে গেলি কেন ওখান থেকে? তুমি তো আসতে বললে। কুত্তা, আমি বললেই আসতে হবে? আমি ভদ্রপোলা, সব কথা শুনি। সাথে সাথেই তার পায়ের ওপর আবার পা দিয়ে তার জামার কলার ধরে, এই, আমি কি তোর উপর একটু অভিমান রাগ করতে পারবো না? অবশ্যই করতে পারো, সে অধিকার তো কবেই দিয়েছি তোমায়। তাহলে কুত্তা, আমাকে ওখান থেকে একা ছেড়ে এলি কেন? আমি চাইছিলাম তুমিও এসে আমায় আরও একটু রাগ দেখাও, আরও একটু অভিমান করো। তোমার রাগী মায়াবতী মুখটা যে আমার ভীষণ প্রিয়। সাথে সাথে নাইমা তার নাকটা টিপে, কুত্তা, তাই বলে আমার মনে কষ্ট দিবা? কই, কোথায় কষ্ট দিলাম? এই যে বুকের বাম পাশে তোমার জন্য কতখানি কষ্ট পাচ্ছে। ওই দেখি তো কতটা কষ্ট পাচ্ছে। এটা বলেই নাইম হাত দিতে যাবে, ঠিক তখনই নাইমা তার হাতের ওপর একটা মেরে, যা হবে বিয়ের পর, এখন দুষ্টুমি করবা না। দুষ্টামি তো করছি না, শুধুমাত্র তোমার বুকের কতখানি কষ্ট আছে সেই ফিল করতাম আমার ভালোবাসা দিয়ে।
এবার নাইম ওর বুকের কাছে কান রাখলো নাইমাকে জড়িয়ে ধরে। নাইমার হার্টবিট এখন নর্মাল থেকে আরো কেমন জোরে জোরে চলছে। শুনতে পাচ্ছে কেউ যেন তাকে ডাকছে ওর মন থেকে, বারে বারে বলছে, নাইম, আরো বেশি ভালোবাসা চাই, আরো বেশি ভালোবাসা আমায়। নাইম চোখ বন্ধ করে আছে। নাইমা কেমন যেন কাঁপছে। নাইমাও একসময় তাকে জোরে চেপে ধরেছে। কিছুক্ষণ পরে নাইমা তাকে ঠেলে সরিয়ে দিয়ে বুকে হাত রাখলো। কি হলো? নাইমা চোখের কোণে পানি দেখতে পেল। নাইম চোখ বন্ধ করে আছে। নাইমা কেমন যেন কাঁপছে। নাইমা একসময় তাকে জোর করে চেপে ধরেছে। কিছুক্ষণ পরে নাইমা নাইমকে ঠেলে সরিয়ে দিয়ে বুকে হাত রাখলো। কি হলো? নাইমা চোখের কোণে পানি দেখতে পেল নাইম, এবং নাইমার ঠোঁটের কোণে একটা মুচকি হাসির রেখা। কিছু না নাইম, আমি বাসায় যাচ্ছি, বাই। এটা বলেই নাইমা নাইমের থেকে দূরে চলে গেল। নাইম মাথায় হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে ভাবছে কি হলো যে চলে গেল। সে সোজা বাসায় গিয়ে লাঞ্চ সেরে শুয়ে আছে। ফোনে তোলা ওর সাথে সেলফিগুলো দেখছে, আর মনে মনে ওকে নিয়ে হাজারো স্বপ্নের সমুদ্রে ভেসে যাচ্ছে। কেউ এতটাও কি আপন হতে পারে যেমনটা ওকে নাইম আপন করে ফেলেছে? ও হাসলে মনে হয় তার আকাশটা হেসে ওঠে। ও রাগী লুকটা যে মায়াবী এক ঝলক, সেটা তার বড় প্রিয়। গোলুমলু ফর্সা গালে যে টোলটা, সেটাও তাকে বারবার ওকে ভালোবাসিয়ে দেয়। কোনো এক রূপের পরী, সে এক স্বপ্নে দেখা কোনো এক পরী। পরী ঠোঁটের মিষ্টি হাসিটা বারে বার নাইমকে পাগল করে দেয়। চাই ওই পরীটাকে নিজের মতো করে পেতে, চাই ওকে নিজে তার হাজারো ভালোবাসার ইট দিয়ে মনে একটা ছোট্ট রাজপ্রাসাদ বানাতে। এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে গেল বুঝতেই পারেনি। বিকালে ঘুম থেকে উঠে শীতলের দোকানে গেল। শীতল হলো সেই মানুষ যার হাতে চা খেলে পুরোই মন প্রাণ শান্তি। সে বাইরের মাচাটাতে গিয়ে বসলো। সব আস্তে আস্তে ফ্রেন্ডগুলো জুটে গেল। সেলিম এখানে নেই, সে এখন বিদেশ চলে গেছে 4 দিন আগেই। চুপচাপ বসে আছে নাইম, হাত পা জড়ো করে। রাস্তায় আজ প্রচুর কাপলের ভিড়। চায়ে চুমুক দিচ্ছে আর মাঝে মাঝে সিগারেট ঠোঁটে আলতো ছোঁয়া স্পর্শ করিয়ে তার অনুভব করছে নাইম। সব ফ্রেন্ডরাই রাস্তা দিয়ে হা করে তাকিয়ে তাকিয়ে মেয়ে দেখছে। অবশ্য সে নিজেও দেখছে। ভাই যে যাই বলুক, পোলাদের জন্মগত অধিকার মেয়ে দেখার, তবে বাজে মন্তব্য করাটা খুব একটা জঘন্য ব্যাপার। আর নাইমরা সেটা করছে না, আর করবেও না কখনো। তার মধ্যেই একটা মেয়েকে সে লক্ষ্য করতেই, আরে এ তো নাইমা। আব্বুর বাইকে বসে কোথাও যেন গিয়েছিল। নাইমকে দেখতেই নাইমা তার দিকে আঙ্গুল দিয়ে রাগী লুকে ইশারা করলো। বসে বসে মেয়ে দেখা হচ্ছে, ওইদিকে ঘুরে বসো। কি হলো? ভাইরে কোথা থেকে এলো? নাইম জলদি ঘুরে বসলো। সবাই তার দিকে তাকাচ্ছে। রোমান নাইমের জামার কলার ধরে, এই মেয়েটা কে রে? আমি কিভাবে জানবো? জানবি মানে? ওই মেয়ে তোকে ইশারা করলো কেন? কেন আবার আমি কিভাবে জানবো? বন্ধুগুলোকে বললেই ওদের আবার ট্রিট চাই। এখন টাকা পয়সাও নেই, আর এরা এতটাই ফাজিল যে বাসায় গিয়ে বলতেও থামবে না। আবার আম্মু জানলে তো নাইমেরই খবর আছে। কিভাবে জানবি মানে? কই আমরা দুজনে তো আছি, আমাদের ইশারা করলো না তো? হ্যাঁ তো, আমরা তো হ্যান্ডসাম, গুড লুক। কই আমাদের দিকে কিছু করলো না? আর তোর মতো ফ্ল্যাটিং বাসকে ইশারা করবে? নিশ্চয়ই কোনো ঘাপলা আছে মাম্মা। নাইম হেসে হেসে, তোর শালা গুড লুক আর হ্যান্ডসাম থাকলেই সব কিছু হয় না রে, একটা এক্সট্রা ভাব লাগে ভাই এসবে। এটা বলে নাইম কলারটা তুলে স্টাইল দিয়ে দাঁড়াতেই, আইসে রে, একই তো হিরো আলমের পাতানো ভাই। দেখ ভাই, এভাবে বললে কিন্তু তোদের খবর আছে। কি খবর শুনি? তোর আব্বু প্রিয়ার কানে ওই তোমার আরেক যে আনু আছে না, তার কথা। এটা শুনেই রোমান তার সাইডে চলে গেল। কারণ রোমান সীমাকে প্রচুর ভালোবাসে, আর রোমানও। তবুও ওর স্বভাব খারাপ, একটাই হবে না, ওর আরও লাগবে। আরও প্রিয়াকেও ছাড়তে পারবে না। ওদের রিলেশন প্রায় 6 বছরের। আগেও অনেকবার ব্রেকআপ হয়েছে ওদের, কিন্তু ওরা কখনো একে অপরকে ছেড়ে যায়নি। আর এখন তো দিনে প্রায় 10 বার ব্রেকআপ হয়। আর এদিকে সিয়ামের মাথায় নাইম হাত দিয়ে, এই যে হারামি, তুই যে তোর ফোনটা আমায় মাঝে মাঝে দিয়ে বলিস অভ্র আমার গফের সাথে একটু ফ্ল্যাটিং করে আমায় তুই ওর কাছে একটু হিরো বানিয়ে দে না, আমায় একটু রোমান্টিক পোলা বানিয়ে দে না। সে আমার কলেজেই পড়ে, বেশি ফাটালে আমি বলে দিব কিন্তু। এবার রোমান আর সিয়াম একসাথে, যা তো, আমাদেরও সময় আসবে। ওকে মাম্মা, এই শীতলদা আমার চা সিগারেটটা আজ এদের নামে। এটা শুনেই রোমান আর সিয়াম,
এই আমরা কি তোর আব্বু নাকি? হি হি হি। না রে বাবু, আমি তোদের আব্বু। এটা বলে নাইম মানে মানে কেটে পড়ল, নয়তো তাকে ধরে আজ পেটাবে। সন্ধ্যের দিকে বাসায় বসে আছে রুমে, হঠাৎ দেখলো নাইমা ফোন দিয়ে বলল, এই ফ্রি আছো? আমি তো তোমার জন্য এনি টাইম ফ্রি। তাই? ওকে, তো আজ চলো আমার বাসায়। আব্বু আম্মু কেউ নাই। হাই হাই, এত সুযোগ, তার মানে আজ হবে। কেন, লুডো খেলতে নাকি? দুষ্টুমি নয়, জলদি আসবা কিন্তু, রাখলাম। আর আমি লোকেশন সেন্ড করছি। এটা বলেই রেখে দিল। হাই, আজ প্রথম গফের বাসায়, তাও আবার রাতে। হাই রে, একটা আলাদাই ফিলিংস। রাতে ডিনার সেরেই নাইম ড্রেস চেঞ্জ করতে এলো। আধা ঘন্টা ধরে ড্রেস পরেই যাচ্ছে, বাট একটাও পছন্দ হচ্ছে না। অবশেষে একটা ড্রেস পরে বডি স্প্রেটা হাতে নিয়ে খুশির ঝলক দিল পুরা বডিতে স্প্রে শেষ করে। সবই তো হলো, বাট বাইকের চাবি তো আব্বুর কাছে। আব্বু এখন ড্রয়িং রুমে বসে আছে। নাইম আব্বুর কাছে আসতেই আব্বু নাকে হাত চাপা দিয়ে, এই এই, দূরে সর হারামি। কি স্মেল, আর এত রাতে এত সাজ কিসের? নাইম তার আব্বুর দিকে মিটিমিটি করে তাকিয়ে, আব্বু, বলছি বাইকের চাবিটা দাও না, পার্টি আছে। না না, হবে না। এত রাতে বাইক, আবার বাইক তোকে, তুই খুব জোরে বাইক চালাস। না, কাল নিবি। নাইম আব্বুর পা ধরে, প্লিজ আব্বু, আমি আস্তে চালাবো, কথা দিলাম। আচ্ছা, রাস্তার চারপাশে খেয়াল করে ড্রাইভ করবি কিন্তু। নাইম বাইক নিয়ে রাস্তায় বের হতেই উফ, বাইরে যে খুব শীত, তবুও কিছু করার নেই। শীতে গেলে তো ওখানে নাইমা আছেই। সে সোজা নাইমার দেওয়া লোকেশন মতো পৌঁছে গেল। বাসার সামনে দাঁড়িয়ে বাইক স্ট্যান্ড করতেই দেখলো একটা হেব্বি সুন্দর বাসা। এটাই মনে হয় নাইমাদের বাসা। শ্বশুর মনে হচ্ছে হেব্বি মালদার পার্টি। যাক, জামাই তো নাইম নাকি। সে এবার বাসায় কলিং বেলে হাত দিল, সাথে সাথে নাইমা দরজা খুলে দিল। যা তাড়াতাড়ি খুললো দরজাটা, মনে হয় নাইমা দরজার সাইডেই ছিল। নাইম নাইমাকে দেখে থরথর করে কাঁপা শুরু করলো, যাতে নাইমাকে জড়িয়ে ধরতে পারে। নাইমা তাকে কাঁপতে দেখে, এই বাইরে তো অনেক শীত, জলদি ভেতরে আসো। জি জি, খুব শীত গো। নাইম ভেতরে ঢুকতেই নাইমা দরজা বন্ধ করতেই নাইম নাইমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। বাবু, দুষ্টুমি করবা না একদম, ছাড়ো। ও দুষ্টামি কই করলাম, আমি তো আমায় গরম করছি। মানে? তুমি তো আমার হিটার, আর আমি তোমার পানি, দুজনে মিলে গেলে একটা বাসরতের কাহিনী। নাইমা তার গাল টেনে, উফ, পিচ্চি মহাশয়, ওটা তো হচ্ছে না। তার মানে এত দূর সে শীতে যে এলো সেটা পুরোই বেকার। নাইমা এবার তাকে ছাড়িয়ে তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এই কোথায় নিয়ে যাচ্ছ? ডিনার করবা না? নাইম আবার ডিনার করবে কিভাবে? সে তো ওই বাসা থেকে ডিনার সেরেই আসছে। যদি নাইমারে মানা করে তাহলে নাইমা মনে কষ্ট পাবে। এবার তাকে খাবার টেবিলে বসিয়ে দিয়ে নাইমা বলল, ওয়েট, আমি খাবার আনছি। আচ্ছা। নাইমা একটা প্লেটে খাবার সাজাচ্ছে। ওই তোমার প্লেট কোথায়, তুমি খাবা না? ওই হাদারাম, তুমি বুঝি না, জানো না বর বউ একই প্লেটে খাবার খায়? তাই নাকি? জি। খাবার খাবার শেষে মিষ্টি মুখ করাবে তো? ফ্রিজে আছে অনেক। ফ্রিজের নয় তো? তবে আমি তো তোমার ঠোঁটের হালকা মিষ্টির ছোঁয়া পেতে চাই, যা পৃথিবীর সব মিষ্টিকে হার মানাবে। তাই? এবার নাইমা এসে নাইমের কোলে বসলো। হাই হাই, নাইমের মনে হয় সব কলকবজা ভেঙেই গেল। তার তো এই শরীর, তারপরে আবার নাইমা। তবুও ভালোবাসা বসায় কিছুই মনে হচ্ছে না। নাইমা এবার তার মুখের দিকে খাবার তুলে দিচ্ছে। নাইম শুধু নাইমার দিকে তাকিয়ে আছে। নাইমা হেসে হেসে, ওই কি হলো? কিছু না। তো খাও। নাইমের তো খেতে ইচ্ছেই করছে না, তারপরেও বলল, ওকে। এবার নাইমের মুখে খাবার তুলে দিল। নাইম বাবু, জানো তো কি? আমি তোমায় প্রতিদিন এইভাবেই খাবার খাওয়াবো, আর আমাকেও কিন্তু খাওয়াবা, ওকে? নাইম দুষ্টুমি করে বলল, তোমার মতো মোটকুকে আমি আবার কোলে, পাগল নাকি? এটা শুনেই নাইমার চোখের কোণে হালকা পানি এসে গেল। হয়তো তার কথায় কষ্ট পেয়েছে। নাইম, আমি কি সত্যি মোটা? নাইম নাইমার মাথার চুলে হাত দিয়ে, দূর পাগলি, আমি তো মজা করলাম, তুমি তো গোলুমলু, যা আমার ভীষণ পছন্দ। না নাইম, আমার যেন মনে হয় আমি অনেক মোটা, তাই তুমি এইভাবে আমায় বলো। ভালোবাসা মানুষকে মোটু বলবো না কাকে বলবো বলো? তুমি তো আমার সব। এই খেয়েছো তুমি? না। নাইম সাথে সাথে হাত ধুয়ে খাবার তুলে তার হাতে বলল, এই নাও, খেয়ে নাও বাবু। নামা এখনো অভিমান করে আছে।
তার দিকে ফিরেও তাকাচ্ছে না। বাবুকেও খেয়ে নাও আমার লক্ষ্মীটা। আমি খাবো না, কেন খাবে না শুনি? খিদে নেই। তুমি না খেলে যে আমার খুব খারাপ লাগবে তা কি তুমি চাও? জানি না। নাইম এবার নাইমার বুকে মাথা রেখে বলল, বাবু প্লিজ। না, তুমি অনেক বাজে। ওকে বাবা, আমি অনেক বাজে, এবার তো খাও। খাবো না। না না খেলে কিন্তু আমি চলে যাব বাসায়। না। দেখছেন তো গফের কি প্যারা। নাইম ভাবছে সিঙ্গেল থাকতেও কষ্ট লাগে, মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করবে, আবার রিলেশনে গিয়েও মনে হয় নিজের গলাটা নিজেই টিপে মরে যায়। কোথাও সুখ নাই। নাইম বলল, তাহলে খাবার খাও। এটা বলে নাইম আবারও ওর মুখের দিকে হাত এগিয়ে নিয়ে গেল। নাইমা গোমড়া মুখে খাবার মুখে নিয়ে চিবোতে চিবোতে, ওই তরকারিটা কিন্তু বেশ হয়েছে, ওটা এর পরে দিবা। নাইম তো শুনেই অবাক। এই বলল খিদে নেই, আবার এখনই নিজেই খাবার চাইছে। ওকে বাবু। এবার ওকে খাইয়ে দিল, আর নাইমাও নাইমকে খাইয়ে দিয়েছে। গুজে গুজে খাইয়েছে তাকে। খাবো না যত বলছে ততই নানা রকম বাহানা বানিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। খাওয়ার সেরে নাইমা এবার তাকে বাসাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। পুরো বাসাটা ঘুরানো শেষ। নাইম শেষে একটু মজা করে বলল, আচ্ছা নাইমা, তোমার আব্বু লকারটা কোথায় বলো তো? কেন? আব্বুর রুমেই আছে। তুমি কি করবা ওটা দেখে? না মানে দেখতাম আর কি। শ্বশুরের তো একটাই মেয়ে, আর শ্বশুর চলে গেলে তো সব আমারই, বুঝতেই তো পারছো। নাইমা নাইমের দিকে রাগী লুক দিয়ে বলল, চলে গেলে মানে? না না মানে চলে যাওয়া মানে ওই যে চাঁদের দেশে যাওয়া। ওই কুত্তা একদম কিচ্ছু পাবে না আমার বাসা থেকে। ও মা, জামাইকে কিছু দেবে না, এটা আবার কোন দেশের রীতি? নাইমা এবার হেসে বলল, জি দেবে তো। হি হি হি, আমি জানি তো আমার শ্বশুর বলে কথা, আর আমায় কিছু দেবে না। আমি কত স্মার্ট পোলা একটা, তা কি কি দেবে শুনি? হাতে একটা ভাঙা হারিকেন আর একটা দেয়াশলাই বক্স। ও মা, ওই ভাঙা হেরিকেন নিয়ে কি তোমার আমার ভবিষ্যৎ দেখবো নাকি? শালা শ্বশুর কিপটা। ওই আমার আব্বু একদম কিপটা না। জানি তো, হার গিফটে। দেখো বেশি বেশি কিন্তু হয়ে যাচ্ছে। ওকে ওকে, কুল কুল। এই চলো না বেডরুমে যাই। না, একটু পর। আর আমার কিছুতেই তর্স হয়েছে না তো। মানে? নাইমা কেন এত রেগে যায় আমি বুঝতে পারি না। না 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 মানে আমার তো খুব পাচ্ছে তাই। ওকে চলো। রুমে গেল। সে বিছানায় উঠে একপাশে শুয়ে পড়ল। নাইমা এটা দেখে তার পাশে বসলো, আর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এই তুমি এখনই ঘুমিয়ে যাবে বুঝি? জি। তাহলে আমার বাসায় কি করতে আসছো শুনি? এ মা, তুমি তো আসতে বললে আমায়। আসতে বলেছি, বাট ঘুমাতে আসতে বলিনি তো। আচ্ছা বাবা, ঘুমাবো না, কি করবো বলো? নাইমা এবার লজ্জা পেয়ে মাথা নিচু করে ওর চুলগুলো ঠিক করে, জিএফের বাসায় এসে কি করে শুনি? গল্প। চলো গল্প করি। নাইমা আরো লজ্জা পেয়ে বলল, তা গল্প নয়। তবে কি? জানি তো। এটা বলেই নাইমের পাশে সে শুয়ে পড়ল, নাইমের দিকে মুখ করে। মাথা নিচু করে আছে আর নিজেই লজ্জা পাচ্ছে। নাইমার খুব ক্লোজ যেতেই নাইমা সরিয়ে দিল। সে আরো কাছে গেল, আর তাতে নাইমা তার দিকে তাকিয়ে বলল, নাইম দুষ্টুমি নয় কিন্তু। হুম, আমি তো আজ দুষ্টামি করবই। এটা বলতেই নাইমা ওর দুটো হাত ওর মুখে ঢাকা দিয়ে বলল, প্লিজ বাবু, যা দুষ্টুমি করবা বিয়ের পর। দূর পাগলি, আগের থেকে ট্রায়াল দিয়ে রাখলে বেশি মজা বুঝো না কেন? প্লিজ নাইম। কেন, কি প্রবলেম তোমার? কিচ্ছু প্রবলেম নেই, আমার খুব ভয় লাগছে। উফ আল্লাহ, ওকে তাহলে সব বিয়ের পরই হবে। এটা শোনা মাত্রই নাইমা খুশিতে তাকে জড়িয়ে তার গালে কিস দিয়ে বলল, থ্যাঙ্কস। এটা বলে ও নাইমের বুকে মাথা রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে, আর মাঝে মাঝে নাইমের দিকে তাকিয়ে কি যেন একটা ভাবছে। নাইম চোখ বন্ধ করে আছে ওকে বুকে নিয়ে। কিছুক্ষণ পর নাইমা তার বুক থেকে মাথা নিয়ে উঠে গেল। নাইম চোখ বন্ধ করেই আছে। কিছুক্ষণ তারা দুইজন একসাথে ঘুমিয়ে পড়ল। এভাবে তাদের দুজনের ভালোবাসার দিনগুলো চলতে লাগলো। 3 বছর পর নাইম এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে, আর ভেতরে তার কলিজা নাইমা বসে আছে। নাইমের কাজিনেরা তাকে ধাক্কা দিয়ে রুমের ভেতরে ঢুকিয়ে দেয়, আর তারা বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয়। নাইম রুমের ভেতরে ঢুকতেই দেখলো নাইমা ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। সে রুমে ঢুকতেই নাইমা তার পা ধরে সালাম করতে এগিয়ে আসতেই নাইম পাটা সরিয়ে নিয়ে তাকে বলে উঠল, তোমার জায়গা এখানে না, তোমার জায়গা হলো আমার বুকে। নাইমাকে বুকে জড়িয়ে ধরল নাইম। জানি তো, তাই তো আমি তোমাকে এত ভালোবাসি। এখন আর কোনো কথা নয়, দুইজন মিলে 2 রাকাত নফল নামাজ পড়বো, তারপরে হবে আমাদের বেবি আনার মিশন। হাই হাই, এই মাইয়া বলে কি?
বাসর ঘরে ঢুকতে না ঢুকতেই শুরু করে দিছে বেবি আনার মিশন। তারপর তারা দুজন একসাথে নামাজ পড়ে নিল। দুইজন খাটে শুয়ে পড়ল আর নাইম নাইমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। 2 মিনিট পর নাইমা তার পেটের ওপর চেপে বসলো। নাইম হেসে হেসে চোখ বন্ধ করেই বলল, ওই লাগছে তো পেটে। তো তো নামো। হুম, আজ তো নামা যাবে না। তাহলে সারা রাত ওখানে চেপে বসে থাকো। নাইমা হেসে বলল, কলমের কালি তো আর সকালে বের হবে না, তাই সারা রাত চেপে বসে থাকতে হবে না। এই কলমের কালি মানে? ও এবার নাইমের মুখের কাছে ও চুলগুলো এনে বিছিয়ে দিয়ে বলল, তোমায় কি সব বলা লাগবে নাকি? বলো। জানি না। ও আচ্ছা, এখন তো আমায় ঘুমাতে দাও, কাল সকালে উঠতে হবে, অফিস আছে তো। হুম, লাট সাহেব, এখন তো ঘুমানো হচ্ছে না। তো কি করব শুনি এত রাত জেগে? যেটা বড় বউ করে। ঝগড়া? উফ আল্লাহ, এত রাতে আমি ঝগড়া করতে পারবো না। নাইমা রেগে গিয়ে বলল, ঝগড়া নয়, যেটা বড় বউ বাসর রাতে করে। ও আলাপ, ওটা তো অনেক আগেই হয়েছে। এই তুমি বোঝো না কেন? কি বুঝবো? কুত্তা বিলাই হারামি। কি হলো আবার? ওই যে ওটা। নাইম কিন্তু এতক্ষণ ওকে রাগাচ্ছিল, সে সব বুঝে গেছে। আর পাঠক ভাইরা, আপনারাও হয়তো বুঝে গেছেন। কোনটা মানে সেটা? নাইমা লজ্জা পেয়ে বলল, জি। তা আমার রাউটারে এখন রিচার্জ নেই, সো তোমার ওয়াইফাই তো কানেক্টেড হবে না। আমি করে নিব রিচার্জ। ইস, খুব শখ। আমার শখের জিনিসটা তোমায় দিলে যদি তুমি না ফেরাও? তো তোমার মানেই তো আমার, সো না দিতেও পারি। এ মা, এটা কেমন কথা? তাহলে আমার সব কাজ কিভাবে করব শুনি? অন্য রাউটার লাগি। ইস, আমি বাবা প্লাস্টিক সার্জারি করতে পারবো না। চলো তাই চলো, রাউটারে রিসার্চ করো জলদি, নয়তো তোমার ওয়াইফাই কানেক্টেড হলেও স্পিডে কিন্তু চলবে না। এই তুমি চুপ করবে এবার? দেখো না তোমার পাঠক ভাইয়ারা আছে, লজ্জাও তো করো এতটুকু। তাই তো। ভাই 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 আপনারা এবার যান। ভাগেন এবার।